আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। আজকের ক্লাসটা নিয়ে আমি খুবই এক্সাইটেড যে তোমাদের সাথে আমার দীর্ঘ অনেক অনেক মাস পরে কোনো লাইভ ক্লাসে দেখা হয়েছে। তো আজকে ট্রাই করব আমরা নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড এমন একটা ক্লাস করতে যে ক্লাসটা তোমার অ্যাকচুয়ালি তুমি যাতে ম্যাক্সিমাম লেভেলে কমন পেতে পারো এবং তোমার কিছু কনসেপ্ট যেগুলো তুমি কখনোই আগে ওইভাবে বোঝার সুযোগ হয় নাই, সেই কনসেপ্টগুলো যাতে আছে ক্লাসে এই টু জেড শেষ করে ফেলতে পারো এবং ভালো করে বুঝতে পারো। তার মানে একটা কনসেপ্ট বেজ ইনশাল্লাহ ক্লাস হবে। পাশাপাশি তুমি যদি সুন্দর করে নোট করো তাহলে এটা তোমার পুরো অ্যাডমিশন প্রিপারেশনের জন্য খুব ভালো একটা অ্যাসেট হবে বা একটা অমূল্য সম্পদ হবে, যে পরীক্ষার আগে একবার এক নজর দেখে গেলে তোমার এটা কিন্তু খুব সুন্দর করে কাভার আপ হয়ে যাবে। আমাদের সাথে আমরা একটু 4 থেকে 5 মিনিট সময় নিচ্ছি সবাই যুক্ত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তোমরা যারা যুক্ত হয়েছো কাইন্ডলি বন্ধুদের মেনশন দিয়ে দাও যারা আমাদের নার্সিং জন্য প্রিপারেশন নিচ্ছে, তারাও যাতে জানে যে আজকে ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা ক্লাস করতে যাচ্ছি। আমাদের সাথে জান্নাত আক্তার জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। জান্নাতের ফুল আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এসকে শারমিন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হোসেন নূর আজ প্রথম আপনার ক্লাস করছি, অল দ্য বেস্ট। আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে এবং হ্যাঁ, তোমাদের বন্ধুদের মেনশন দিচ্ছ, দ্যাটস ভেরি গুড। ক্ষণিকের অতিথি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া সিদ্দিকা আসসালামু আলাইকুম ভাইয়া। রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। ঋতু দেওয়ান নমস্কার ভাইয়া। নমস্কার। রুকাইয়া খাতুন আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে অনেকেই আমার প্রথম ক্লাস করছো আর অনেকেই আগে আমার হয়তো বা কখনো ক্লাস করেছো। আগে আমার ক্লাস করেছো এমন কে কে আছো? আগে ক্লাস করেছো এমন কে কে আছো? একটু কাইন্ডলি জানাও আগে ক্লাস করেছো এরকম কারা কারা আছো। আগে ক্লাস করা কারা? ভেরি গুড। হ্যাঁ, দৃষ্টি দত্ত আসসালামু ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। তুলি আক্তার, নুসরাত জাহান, ঋতু, তাসমিন আরা, শশী ভাই আপনার ক্লাস অনেক করার ইচ্ছা ছিল, ইনশাল্লাহ আজকে সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। সামনের দিকে আমার আরো অনেক ক্লাস পাবা ইনশাল্লাহ, তোমরা অনেক ইনশাল্লাহ প্রশ্ন পাবা। ভেরি গুড। আমিও প্রথম ক্লাস করছি আমার ইনশাল্লাহ। আজকে আমরা খুব সুন্দর করে এক এক করে সামনে আগাবো। মনি আমি করছি। দেখো তোমাদের অনেক বেশিরভাগ শিক্ষার্থীরই দেখা যায় যে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, এসএসসি রেজাল্ট এখনো দেয়নি। সো আমি প্রথমেই এইটুকু কামনা করছি, তোমরা যারা এবার এসএসসি 2025 ব্যাচ, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবার যাতে রেজাল্ট ভালো হয়, সবার যাতে এ প্লাস আসে, আমি এইটুকু দোয়া করব। সো একটু কাইন্ডলি মানে কারা কারা এসএসসি পরীক্ষার্থী আছো একটু কমেন্টে জানিয়ে দাও। যারা আমিন বলবা ধরে নেব তারা এসএসসি পরীক্ষার্থী 2025। সবার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে আজকে আমাদের এই একটা ঝাঁকানাকা ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি, যারা এবার এসএসসি 2025 ব্যাচের। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি অনেকে এসএসসি 2025 ব্যাচে, মানে একদম ফার্স্ট টাইমার যারা। নমস্কার ভাইয়া তনুশ্রী, ভেরি গুড। অনেক ক্লাস করেছি ভাই আপনার, ভেরি গুড। মান্তাসা ইসলাম আমি আছি। হ্যাঁ, ভেরি গুড। আমি আগেও আপনার ক্লাস করেছি, ভেরি গুড। আমিন। হ্যাঁ, অনেকেই আমিন লিখতেছে, তার মানে তারা এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী। সো ইনশাল্লাহ সুন্দর করে আমরা প্রিপারেশন নিব। হ্যাঁ, ভেরি গুড। আজকে আমার ফার্স্ট ক্লাস করছো। ওকে, আজকে আমরা খুব সুন্দর করে এক এক করে কনসেপ্টগুলো ক্লিয়ার করব। অনেক অপেক্ষা করছি। হ্যাঁ, আমার চোখে পড়তে সবাই কমেন্ট, মরিয়ম আক্তার সবাই কমেন্ট আমি দেখতে পাচ্ছি, আমার সামনে বড় বোর্ড আছে, আমি খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। ফাতেমা খাতুন আমিন, ভেরি গুড। আমার কাছে আমি সবাই দেখছি। আমি সুমি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মান্তাসা ইসলাম, এই যে তামান্না আসলাম, সুমি, আমি সবাই কমেন্ট দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি তোমাদেরকে একটু ইনশিওর করছি আজকের ক্লাসটা যেই টপিকের উপরে আমি নিব সেটা তোমারও আছে আমারও আছে। কি আছে? আমাদের হার্ট আছে। হ্যাঁ, অনন্ত জলিল কি করছে? এই যে একদম বুক থেকে হার্টটা বের করে ফেলছে। সো আমরাও এরকম বুক থেকে হার্টটা বের করে এটার মধ্যে এটা কিভাবে কাজ করে, এটার ভিতরে কি কি আছে না আছে, তারপরে এইটা সমস্যা হলে কি হয়, এটার মধ্যে দিয়ে যে জিনিসপাতিগুলো যায় সেগুলো থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসে, এই ব্যাপার প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এক এক করে দেখব। সো আমি একদম যেহেতু জীবিত মানুষ পাচ্ছি না, আপাতত মরা মানুষ মরা দিয়ে কাজ চালাচ্ছি। সো তোমরা যখন নার্স হয়ে যাবা তখন জীবন্ত মানুষের এই হার্টকে সুস্থ করার কাজটাই তোমরা মূলত করবা, রাইট? সো জীবন্ত মানুষকে যাতে তুমি সেবা দিতে পারো সেজন্য কিন্তু আগে প্র্যাকটিস করে করে তোমার হাতকে দক্ষ বানাইতে হবে, তারপরে তুমি জীবন্ত মানুষকে সুস্থ করে তোলার জন্য ভূমিকা রাখতে পারবা। ওকে, সো আজকে আমার হাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সো প্রথমে জানিয়ে দাও আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কি? এটা কিসের একটা মডেল? ওকে, এটা একটা অ্যানাটমিক্যাল মডেল। তো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, আমি শুরু করছি, যে আমার এই হাতের এই মডেলটা কিসের মডেল? বলো আমার হাতের এই মডেলটা কিসের মডেল?
একটু এটা কমেন্টে যে জানাও। আজকে ক্লাসটা আমরা বলি, আজকে ক্লাসটা আমরা অনেক বেশি হতে তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। কথাবার্তা ছলে ছলে আমরা পড়া ট্রাই করব, যাতে তোমার নার্সিং অ্যাডমিশনের প্রিপারেশন যারা প্রথম থেকে গুছিয়ে নিতে চাচ্ছ, তারা যাতে খুব গুছিয়ে নেওয়ার জন্য সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে পারো। এই জন্য আমরা অনেকগুলো তোমাকে দিক নির্দেশনামূলক কথাবার্তাগুলো বলবো, যে কথাবার্তাগুলো তোমাকে একদম প্রথম থেকে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে। সো প্রথম থেকে খুব সুন্দর একটা দিক নির্দেশনামূলক তোমাকে কথাবার্তাগুলো দিয়ে আমি শুরু করছি, যাতে তুমি একটা আত্মবিশ্বাস পাও। ভেরি গুড, হৃৎপিণ্ড, ভেরি গুড। সবাই বলতে পারছো যে আমার হাতে যে মডেলটা এটা হচ্ছে হৃৎপিণ্ড। আচ্ছা, এবার আমি আরো দুইটা অঙ্গ দেখাচ্ছি, দেখি এটার নাম বলতে পারো কিনা। আমি আরো দুটো অঙ্গ দেখাচ্ছি আমার হাতে, এই যে আরো দুইটা অঙ্গ দেখাচ্ছি, এই যে দুইটা অঙ্গ। ওকে, দুইটা অঙ্গ আমি একদম ঘুরিয়ে দেখাচ্ছি। বড় এই দুইটা অঙ্গ কিসের? এই দুইটা অঙ্গ কিসের অঙ্গ? দেখি আগে তুমি অঙ্গগুলো যদি চেনো, দেন হচ্ছে এগুলো একদম ভিজুয়ালাইজ করা সহজ হবে, আমরা অ্যানিমেশন দিয়ে দিয়ে চিনবো। ইনায়া তাশফিয়া, ওকে, হার্টের। মেহের তাহসিন, হার্টের। জহুরা মনি, হার্টের। ভেরি গুড, এই তো পারতেছো। ওকে, রাজিয়া সুলতানা আখি, আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই সবাইটা দেখতে পাচ্ছি, সবাইটা হচ্ছে লাং, এই যে হ্যাঁ, ভেরি গুড। আগেরটা হৃৎপিণ্ড ছিল, এটা হচ্ছে আমাদের না যকৃত না, এটা হচ্ছে ফুসফুস, লাং বা ফুসফুস, লাং বা ফুসফুস। তো অঙ্গগুলো আগে তোমাকে চিনতে হবে, তারপর অঙ্গের ভেতরে জিনিস শিখতে হবে। আগে যদি তুমি একটা মডেল দেখে অঙ্গ নাই চেনো, তাহলে কেমনে হবে? সো এটা হচ্ছে আমার ফুসফুস, বা ইংরেজিতে যেটাকে আমরা লাং বলতেছি। তো এই ফুসফুস, অনেকে এটার সাথে গলমিল পাকিয়েছে, কোনটা জানো? অনেকে যকৃতের সাথে পাকিয়েছে, বা লিভার। তো আমি লিভারটা একটু ওর প্যাড থেকে খুলে দিচ্ছি, ওর প্যাড থেকে লিভারটা খুলে নেই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার লিভার। তার মানে এটা কি আমার, সুন্দর করে যেটা দেখতে পাচ্ছ একদম, এটা হচ্ছে আমার লিভার। প্রথম একটা কোশ্চেনে শুরু করি। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? একটু কমেন্টে জানাও। প্রথম কোশ্চেন তোমাদের জন্য, যে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি, হ্যাঁ এই তো, ভেরি গুড, এই তো পারতেছে। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিভার। তো আমার প্রশ্ন হচ্ছে, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? সবচেয়ে বড় গ্রন্থি। ভেরি গুড, এই তো। আগের উত্তর এখনো দিচ্ছে, ফুসফুস ফুসফুস দিচ্ছে, ফুসফুস ফুসফুস করতেছে সবাই। আচ্ছা, রাজিয়া সুলতান আকি বলছে যকৃত। ওকে, এরপরে আর কাকে দেখতে পাচ্ছি? প্রিয়ামণি, যকৃত। আফরোজা সোহাগী, লিভার। ভেরি গুড, যে মানবদের সবচেয়ে বড় যেটা আমাদের গ্রন্থি, সেটা হচ্ছে লিভার। সো ওকে, ভেরি গুড, এই তো পারতেছো, নাইস। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা কোশ্চেন, যে এমন একটা অঙ্গের নাম বলো যে অঙ্গটা একটা মিক্সড গ্ল্যান্ড, যেটা একটা মিক্সড গ্ল্যান্ড, যেখান থেকে হরমোন এবং এনজাইম দুইটাই নিঃসরিত হয়। একটা মিক্সড গ্ল্যান্ড, এমন একটা অঙ্গের নাম বলো যেটা একটা মিক্সড গ্ল্যান্ড। বলতে পারবে কেউ? এমন একটা অঙ্গের নাম বলো যেটা মিক্সড গ্ল্যান্ড। কে বলতে পারবা মিক্সড গ্ল্যান্ড? আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, দেখো, এটা হচ্ছে একদম বৃহদান্ত, যেটাকে আমরা লার্জ ইন্টেস্টাইন বলি। উপর দিয়ে পাতার মতো, আম পাতা জোড়া জোড়া পাতার মতো একটা অঙ্গ দেখতে পাচ্ছি, যেটাকে আমরা কি বলতেছি? আমরা প্যানক্রিয়াস বা অগ্নাশয়, রাইট? প্যানক্রিয়াস বা অগ্নাশয়। সো এটাকে আমরা কি বলতেছি? আমরা হচ্ছে একটা মিশ্র গ্রন্থির মতো, রাইট? সো এই প্যানক্রিয়াস থেকে কি নিঃসরিত হয়, কে বলতে পারবা? প্যানক্রিয়াস থেকে কি নিঃসরিত হচ্ছে? আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা পুরো একটা বৃহদান্তের একটা মডেল। উপরে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এই যে পাতার মতো যেটা দেখা যাচ্ছে, যেটা ডিউডিনামে এসে তোমার খুলছে বা ওপেন হয়েছে। সো এই যে পাতার মতো এটা, সো এটাকে অগ্নাশয় বলছি। সো অগ্নাশয় আমার কি নিঃসরণ করে, কে বলতে পারবা? অগ্নাশয় আমার কি নিঃসরণ করে? না, পিটুইটারি না, পিটুইটারি থাকে হচ্ছে ব্রেইনে। পিটুইটারি বলছো অনেকে, না পিটুইটারি না, এটা হচ্ছে পিটুইটারি হচ্ছে ব্রেইনে। আর অনেকে এটাকে পাকস্থলী বলছে, এটা পাকস্থলী না, এটা হচ্ছে ভাই বৃহদান্ত। তোমার পেটের যে নাড়ি বুড়ি, সেই নাড়ি বুড়ির মধ্যে যেটা বৃহদান্ত, এটাই হচ্ছে সেই লার্জ ইন্টেস্টাইন। আর তোমরা অনেকে ক্ষুদ্রান্ত বলতে যেটা চেনো, সেটা হচ্ছে এই বৃহদান্তের সামনে দিয়ে থাকে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এটা সামনেই থাকে, ওকে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। আর এই যে বড় করে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বৃহদান্ত। এই যে অ্যাশ কালারের যেটা, এটা হচ্ছে বৃহদান্ত, এটা সামনে দিয়ে থাকে আমার ক্ষুদ্রান্ত। এখন আমার প্রশ্ন ছিল, এই যে অগ্নাশয়টা পাতার মতো দেখতে, এই অগ্নাশয় থেকে কোন হরমোনটা নিঃসরিত হয়, কে বলতে পারবা? ভেরি গুড, ইনসুলিন, ভেরি গুড, ইনসুলিন। এই যে আফসানা বলছে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন। ভেরি গুড, ও একদম বইয়ের ভাষায় বলে দিছে, ইনসুলিন। ভেরি গুড। তোমাদের ভিতরে অনেকেই কিন্তু খুব ভালো ভালো প্রিপারেশন নেওয়া, কিন্তু অনেক ভালো প্রিপারেশন নেওয়া। কেন ভালো প্রিপারেশন নেওয়া বলি? কারণ হচ্ছে আমরা যখন বি ব্রেনার একদম শূন্য থেকে শুরু করি, শূন্য থেকে বেশিরভাগ স্টুডেন্টই ভালো করে বলতে পারে না যে কোনটা কোন অঙ্গ। আস্তে আস্তে দেখতে দেখতে যখন একটা আমাদের পুরো একদম
বি ব্রেইনার আগামী যতদিন নার্সিং ভর্তি পরীক্ষা না হচ্ছে ততদিন তো আমাদের পড়াশোনা চলতে থাকবে, রাইট? এই শেষ পর্যন্ত যেতে যেতে দেখবা যে তুমি মানব বডি সম্বন্ধে, টোটাল হিউম্যান বডি সম্বন্ধে তোমার নলেজ অনেক ইনক্রিজড হবে। তুমি মোটামুটি একটা অঙ্গ দেখলেই বলতে পারবা যে আচ্ছা এটা তো হচ্ছে আমার লিভার, সো এইটার যে গাঠনিক উপাদান, এটা যে হচ্ছে আমার কোষ, সেটাকে কি বলে, সেই কোষ কি দ্বারা গঠিত হয়, এটা যে হেপাটোসাইট, এখানে লিভারের মধ্যে কি কি ডিজিজ হয়, কিভাবে আমার অ্যালকোহলিক ফ্যাটি লিভার হইতে পারে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হইতে পারে, লিভার সিরোসিস কিভাবে হয়, তারপরে হচ্ছে তোমার এখানকার মধ্যে দিয়ে কি কি আর্টারি যায়, কি কি ভেইন যায়, লিভারের নিচে দিয়ে তোমার কি থাকে, লিভার থেকে কোন রস বের হয়, তারপর তার নিচে একদম থলের মতো কি জিনিস থাকে, এই সব জিনিস তুমি একটা অঙ্গ দেখা মাত্র তুমি বলে ফেলতে পারবা। সো এই জন্য কি দরকার, তোমাকে একদম হিউম্যান মডেলে সুন্দর করে যদি সুন্দর করে দেখানো যায়, একদম ধরে ধরেও পড়ানো যায়, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, তোমার অনেক কিছু মুখস্থ করা লাগবে না। তুমি জাস্ট ক্লাসের পড়াগুলো যদি মনোযোগ দিয়ে শুনো তাহলেই কিন্তু তোমার পড়াটা সুন্দর করে হয়ে যাচ্ছে, এবং পরীক্ষার সময় অনেক বেশি স্ট্রেসের মাঝখানে তুমি এমসিকিউ দাগাইতে পারবা, কারণ তোমার কনসেপ্টটা ক্লিয়ার। সো আমরা আমাদের ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, এই জন্য বিভিন্ন অঙ্গ দেখিয়ে তোমাকে রিলেট করার একটা সক্ষমতা ডেভেলপ করছে, যাতে তুমি একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গ চিন্তা করতে পারো কিনা। যখন চিন্তা করতে পারবা তখনই এমসিকিউ তুমি ম্যাক্সিমাম দাগাইতে পারবা। আর তোমরা জানো নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই, তার মানে তোমার মনে যেটা চাচ্ছে তুমি সেটা দাগাইতে পারো, যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই। এবং নার্সিং ভর্তি পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউতে পরীক্ষা হয়, মানে তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা দাগাইতে হবে, ট্রু ফলসও না। তার মানে তুমি যদি মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু 4টার মধ্যে একটা তুমি দাগালে এটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কি করব, আমরা বুঝে বুঝে পড়বো। ওকে, আমরা বুঝে বুঝে পড়বো। সো আমাদের ওয়ার্ম সেশন শেষ, এবার আমরা এক এক করে ভিতরের দিকে যাই। ওকে, প্রথমত একটু বলে নেই, কয়েকজন জিজ্ঞেস করছো যে ভাইয়া আমরা বই কবে পাবো। তো অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো, আমাদের সেকেন্ড টাইমের ব্যাচের স্টুডেন্টরা অনেক দিন ধরে অপেক্ষা করছে। দীর্ঘ এই সময়তে আমরা বসেছিলাম না, আমরা প্রত্যেকটা বইকে আমরা রিমডেল করেছি, প্রত্যেকটা বইয়ের কন্টেন্ট আমরা একদম, যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আপডেট হয়েছে, গতানুগতিক বইয়ের মতো করলে তো হবে না। বি ব্রেইনার অল টাইম এইটুকু ইনশিওর করে একটা স্টুডেন্ট যাতে ম্যাক্সিমাম লেভেলে কমন পাইতে পারে। বাজারে অনেক বই আছে, এত বই তো সবাই কম বেশি কিনে, তাহলে সবাই কি চান্স পেয়ে যায়? সবাই চান্স পায় না। যে বই পড়ে একটা স্টুডেন্ট সর্বোচ্চ কমন পাইতে পারে এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট যাতে সরকারি নার্সিং এ চান্স পাইতে পারে, এইটুকু আমাদের অল টাইম ধ্যান জ্ঞান ছিল। তো সেইটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা আমাদের প্রত্যেকটা বিষয়ের বইয়ের তথ্যগত অনেক পরিবর্তন এনেছি। যেই পরিবর্তনটা হয়েছে এবছর যে নার্সিং ভর্তি পরীক্ষা, বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারিতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে সুন্দর করে অ্যানালাইসিস করার মাধ্যমে। তার মানে আমাদের এখন তুমি যে বইটা তুমি সামনে পেতে যাচ্ছ, খুব শীঘ্রই আশা করা যায় নেক্সট উইকের মধ্যেই কিন্তু আমাদের ডেলিভারি শুরু হয়ে যাবে এবং তোমাদের হাতে বইগুলো পৌঁছায়া যাবে। এখন আমাদের মডেল দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বইয়ের উপর দিয়ে নতুন এডিশনে লেখা থাকবে 25-26। তার মানে গত এডিশনের বইয়ের সাথে এই এডিশনের বইয়ের রাত দিন তফাৎ, কারণ এত এত জিনিসপাতি আমরা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। সো এগুলো খুব সুন্দর করে তোমার বাসায় হোম ডেলিভারি হয়ে যাবে। জাস্ট এইগুলো যদি সুন্দর করে তুমি পড়ে শেষ করে ফেলতে পারো, নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি ম্যাক্সিমাম কমন তুমি এখান থেকেই পাবা। হ্যাঁ অবশ্যই মেইন বই তো তুমি পড়বাই, ওইটার পাশাপাশি যদি আর কিছু পড়তে হয় সেটা হচ্ছে বি ব্রেইনার। বি ব্রেইনারের বাইরে আর কিচ্ছু বলা লাগবে না, কোনো গাইড নোট কিচ্ছু লাগবে না, মোর দ্যান এনাফ। তুমি যদি তোমার এই অ্যাডমিশন পিরিয়ডে বি ব্রেইনারের বইগুলো শেষ করতে পারো, এবার আমরা যে বইগুলো দিচ্ছি তোমাকে, তাহলে তোমার ইনশাল্লাহ সরকারি নার্সিং এ চান্স পাওয়ার জন্য যে 75 আপের উপর নাম্বার লাগে, অনেকে জিজ্ঞেস করে যে মিনিমাম কত পাইলে আমি সরকারি নার্সিং এ চান্স পাবো। তো আমরা অল টাইম বলি যে 75 তুমি মোটামুটি একটা সেফ জোন ধরে রাখতে পারো। বাট সবচেয়ে ভালো হয় কি, তুমি অল টাইম যদি হচ্ছে তুমি 85 থেকে 90 ঘরে থাকার ট্রাই করো, তাহলে তোমার হয়তো 80 এসে ঠেকবে, তাহলে সরকারি নার্সিং একটা কনফার্ম। সো আমাদের টার্গেট হচ্ছে আমরা আমাদের বইগুলো যারা পড়বে তারা যাতে ম্যাক্সিমাম 90-র উপরে নাম্বার তুলতে পারে, এইটা আমাদের একদম টার্গেট। যে বি ব্রেইনারের বইগুলো যারা পড়বে এবং সেটা মনে রাখতে পারবে তারা ইনশাল্লাহ 90-র উপরে নাম্বার পাবে। সো দ্যাটস ওয়াই আমরা এতদিন ধরে, গত 3 মাস ধরে আমরা এই প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 কিন্তু আমরা এটার মান উন্নয়নের কাজ করেছি, পুরো আমাদের টিচার টিম। আই থিঙ্ক আমরা বুঝাইতে পারছি। এবং মজার বিষয় হচ্ছে কি, গত বছর আমরা, মানে তোমরা এবার যারা পরীক্ষা দিয়েছে 24-25-এ, তাদের আমরা লাস্টে যে সাজেশন দিয়েছি না, ওই সাজেশনটা লাস্ট সময় মানে পাওয়ার কারণে অনেকে হচ্ছে আরেকটু সময় পাইলেও ভালো হইতো, অনেকে বলছিল। এই জন্য যেটা করেছি এবছর আমরা এবং বইয়ের মধ্যে সাজেশনটা দিয়ে দিছি, বইয়ের মধ্যেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো একত্রে গুছিয়ে দিয়েছি, শেষ সময় তুমি সুন্দর করে পড়ে ফেলতে পারবা। তারপরে সাজেশনটাও বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে, শর্ট সাজেশনটাও বইয়ের মধ্যে দেওয়া আছে। তার মানে ওই কন্টেন্টের মধ্যেই আমরা তোমার সাজেশনটাকে গুছিয়ে দিছি। তার ফলে হবে কি, শেষ সময় গিয়ে রিভিশন দিতে তোমার সুবিধা হবে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুমি বারবার পড়তে পারবা। সো বই নিয়ে টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ বই পেয়ে যাবা। আমাদের বইয়ের একদম কাজ কমপ্লিট,
ছাপানো হচ্ছে, ছাপানো প্রায় কমপ্লিট। ছাপানো যদি শেষ হয়ে যায় আমাদের বইয়ে মানে অফিসে চলে আসবে, এরপরে আমরা ডেলিভারি করা শুরু করব, তোমার বাসায় চলে যাবে, বাসায় রিসিভ করতে 1 টাকাও লাগবে না, ডেলিভারি ম্যান তোমাকে যা বলবে এই আপনার বই, তখন তুমি গ্রানটা দিবা, নতুন বই যে সুন্দর গ্রান, এই গ্রানটা তুমি নিবা এবং আল্লাহর নাম নিয়ে পড়ার টেবিলে বসে পড়া শুরু করে দিবা। আমাদের তো বই তো একটা দুইটা না, মানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা আমাদের বই আছে। ইভেন আমাদের ওএমআর শীট থেকে শুরু করে মডেল টেস্ট বই, প্রশ্ন ব্যাংক বই, এগুলো আমরা আরো অনেক আগ থেকে করে আসতেছি। আরেকটা বিষয় বলে যে এই বইটা কিন্তু আমাদের প্রথম সংস্করণ না বা দ্বিতীয় সংস্করণ না, এই বইটা আমাদের এখন যেটা সেটা 5ম সংস্করণ। তার মানে আমরা অলরেডি 5 বার ধরে বুঝে গেছি যে কোন জায়গায় কিভাবে দিলে স্টুডেন্টের ম্যাক্সিমাম কমন ফলানো যায় এবং কোন জায়গায় টুকটাক স্পেলিং মিস্টেক আছে, কোথায় মানে বানানগত ভুল আছে, এগুলো আমরা কারেকশন করেছি। এরপরও একটা দুটো হয়তো থাকতে পারে, বাট ম্যাক্সিমামে আমাদের টিম জিনিসটা কারেক্ট করেছে। এই জন্যই অনেক বেশি সংস্করণের সবচেয়ে বড় যেটা সুবিধা হয় যে ভুলগুলো চোখে পড়ে, তখন সেগুলো আমরা কারেকশন করে দিই যাতে স্টুডেন্টরা নির্ভুল একটা বই পেতে পারে। কারণ বাজারে যে বইগুলো অহরহ পাওয়া যায় বেশিরভাগই ভুলে ভরা। কারণ একটা সাধারণ স্টুডেন্ট, ইন্টার পাস করা একটা স্টুডেন্ট, সে এই ভুল খুঁজবে নাকি ওতে সে পড়বে, তার দরকার ভাই আমি এত ভুল খুঁজাখুঁজির মধ্যে নাই, আমাকে একটা ভালো একটা বই দাও যে বইটা পড়লে আমি সর্বোচ্চ কমন পাবো, সরকারি নার্সিং চান্স পাবো। স্টুডেন্টের দরকার এইটা, সো আমরা সেটাই করে দিচ্ছি, তার ভুল নিয়ে প্যারা খাইতে হচ্ছে না। কারণ বাজারে যে কোনো বইতে তোমার হিউজ পরিমাণ ভুল থাকে, হ্যাঁ, তো এই ভুলের প্যারার মধ্যে তোমাদের আর থাকতে হচ্ছে না, সুন্দর করে আমরা সব গুছিয়ে দিছি ইনশাল্লাহ। ভেরি গুড, হ্যাঁ ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখো তো সিমলি আমাদের আরেকটা বিষয় বলে দিই, বি ব্রেনের অনেকে মনে করে যে আমরা কি শুধু অ্যাডমিশন দিয়ে পড়াই না। ভাই আমরা শুধু অ্যাডমিশন দিয়ে পড়াই না, তোমরা যখন নার্সিং এ চান্স পাবা তখন তোমাদেরকেও নার্সিং চান্স পাওয়ার পরেও তোমাদেরকে আমরা পড়াই। তার মানে আমাদের ফাউন্ডেশন কোর্স, আমাদের পুরো ডাক্তার টিমে যারা আছে তারা খুব সুন্দর করে তোমাদেরকে ফাউন্ডেশনে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি এই প্রত্যেকটা বিষয় তোমাদেরকে সুন্দর করে পড়াবে। ভাই দেখেন, ওকে ভেরি গুড। হ্যাঁ, বই হাতে না পাওয়া পর্যন্ত মনের এক্সাইটমেন্ট কমতেছে না, এটা সবারই কম বেশি। বই হাতে পেয়ে গেলে এক্সাইটমেন্টটা মানে আরো বেড়ে যাবে, কারণ এত সুন্দর করে বইগুলো আমাদের সাজানো হয়েছে। এবার বইটা দেখলে তোমার কাছে মানে মানে একদম মনটা প্রশান্ত হয়ে যাবে যে জোস একটা জিনিস আমরা বি ব্রেনের কাছ থেকে ইনশাল্লাহ পেয়েছি। সো আরেকটা বিষয় বলি, আমাদের বি ব্রেনের যারা পড়ায়, যে ভাইয়া আপুরা পড়ায়, তোমাদের ভাইয়া আপুরা জাস্ট নার্সিং এর জন্যই দীর্ঘদিন ধরে পড়াচ্ছে। সো দে হ্যাভ দ্য এক্সপার্টিস অন নার্সিং এডুকেশন, যে নার্সিং এ প্রশ্ন প্যাটার্ন কেমন হয়। সো আলটিমেটলি তুমি নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ডেডিকেটলি নার্সিং এর জন্য নিচ্ছ, অনেকে মেডিকেলের পাশাপাশি নার্সিং এর জন্য নিচ্ছ। নার্সিং এর জন্য ডেডিকেটেড ভাবে আমাদের ভাইয়া আপুরা গত কয়েক বছর ধরে পড়ায় আসতেছে এবং এটাই প্রমাণ করে আমাদের এখান থেকে যে এত স্টুডেন্ট চান্স পায়, এই যে ধরো এত স্টুডেন্ট আমাদের এখানে চান্স পাচ্ছে, এগুলো কি শুধু নাম্বার? তুমি বি ব্রেনার ওয়েবসাইটে যাও, গিয়ে সেখানে আমাদের সকল শিক্ষার্থীদের ছবিগুলো দেওয়া আছে, যারা ছবি আমাদের সাবমিট করেছে। অনেকে তো পর্দা করে, ছবি সাবমিট করতে চায় না, বা যারা সাবমিট করেছে তাদের সকল ছবিগুলো তুমি আমাদের ওয়েবসাইটে সুন্দর করে পেয়ে যাবা। বাট এটা তো বাংলাদেশের রেয়ার, তাই না? অনেকে দেখা যায় যে হচ্ছে 5,000 চান্স পেয়েছে, যেখানে আসলে নাই ভালো করে 5,000, সেখানে কেউ যদি বলে যে আমাদের এখান থেকে 5,000 চান্স পেয়েছে, তার কোনো ভ্যালিডিটি থাকে? সেটা কি এই প্রমাণটা দেখাইতে পারবে? এটা তুমি বি ব্রেনারে পাবা। বি ব্রেনার অ্যাপে যাও, ওয়েবসাইটে যাও, সেখানে একদম কলেজ ভিত্তিক ভাবে সুন্দর করে সাজানো আছে যে বি ব্রেনার কত কত স্টুডেন্টের স্বপ্ন পূরণ করতে পেরেছে। যেমন স্বপ্ন পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি তোমাকে যাতে আমরা চান্স পাওয়াতে পারি। আমি কিন্তু বুঝতে পারছি? হ্যাঁ, ও বইয়ের জন্য ফোন দিছে, ভেরি গুড। তোমাদের নাকি 1 লট বই চলে আসতেছে, খুবই মানে খুশির খবর যে মাত্র আমাকে হচ্ছে এখানে মানে যে ভাই ফোন দিল, এই যে ভেরি গুড, আমাদের এখানে ফোন দিল, হ্যাঁ, যে বই চলে আসতেছে আমাদের। 1 লটের বই চলে আসলে আমরা খুব সুন্দর করে দেখতে পারবো যে বইগুলোর কি অবস্থা। আচ্ছা, সেকেন্ডলি তোমাদের জন্য আমাদের বিবিএর পক্ষ থেকে আমরা লাইভ ক্লাসগুলো দিছি, ফ্রি লাইভ ক্লাসগুলো আমাদের চলতেছে, আমাদের একদম রুটিন করে দেওয়া। 26 তারিখে হয়েছে, 27 তারিখে হয়েছে, 29 তারিখে, দেন 31 তারিখে, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, একদম টানা আমাদের লাইভ ক্লাসগুলো চলতেছে। আমি একটু কমেন্টে দেখতে চাই লাইভ ক্লাসগুলো কারা করো। লাইভ ক্লাসগুলো নিয়মিত, এই যে আমরা তোমাদের জন্য লাইভ ক্লাস দিচ্ছি যাতে তুমি নার্সিং এর কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একটা ক্লিয়ার একটা আইডিয়া পাও। তুমি একটা নার্সিং এর লম্বা একটা প্রিপারেশন জার্নি শুরু করবা, বা তুমি যদি না জানো যে নার্সিং এ কেমন প্রশ্ন হয়, নার্সিং এর ব্যাপার সম্বন্ধে তুমি না জানো, যে আজকে ক্লাসে আমি অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো যাতে তোমার নার্সিং ভর্তি প্রস্তুতির ব্যাপারে তোমার একটা ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যায়। ওকে, রেগুলার ক্লাস করো কে কে? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, অনেকে রেগুলার ক্লাস করছো, এই যে সবাই হাত তুলতেছে। হ্যাঁ, ভেরি গুড, আমি রেগুলার ক্লাস করো, নাইস। সো আমাদের অনেকে আছে যারা রেগুলার ক্লাস করো। সো আমি বলছি আমাদের এই ফ্রি যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আমরা দিচ্ছি যাতে তোমার একটা
প্রিপারেশনের জন্য একটা ওয়ার্ম আপ সেশন হয়ে যায়, যাতে তুমি ভালো করে বুঝে যাও নার্সিংয়ে কি কি আসে, কোন কোন টাইপের প্রশ্ন হয়, কোন কনসেপ্টগুলো আমার ভালো করে ক্লিয়ার করতে হবে। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এই তোমার এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে হয়ে যাচ্ছে। এবং সামনে আমরা আগামী 1-2 দিনের মধ্যে আমাদের ফ্রি এক্সাম নেওয়ারও আমরা ব্যবস্থা করছি, যেটা তোমরা হচ্ছে ইনশাল্লাহ আমাদের অ্যাপে বা ওয়েবসাইটে গিয়ে পাবা। আচ্ছা দেখি ফ্রি এক্সাম তোমরা দিতে চাও কিনা। আমরা ফ্রি একটা এক্সামের আয়োজন করছি, সেই ফ্রি এক্সাম দিতে ইন্টারেস্টেড কারা কারা? ফ্রি এক্সাম, আমরা ফ্রি এক্সাম না, কারণ শুধু ফ্রি ক্লাস নিলে তো হবে না, যে ক্লাসগুলো করছো ওভারঅল তোমার প্রিপারেশনটা কেমন হচ্ছে, তোমার কনসেপ্টটা কেমন, এটা একটু বোঝার জন্য এক্সাম দিতে হবে। সো তোমাদের জন্য ফ্রি এক্সামের একটা ব্যবস্থা করব, কারা কারা দিতে যাচ্ছ। আর যারা বিবিনারের কোর্সের স্টুডেন্ট তারা তো পাবাই, বাট কোর্সের বাইরে যারা আছো তারাও যাতে হচ্ছে একটা সুন্দর করে গুছানো একটা ক্লাস নেন, সেটা আমরা হচ্ছে গুছায় পড়াবো। বলো। ভেরি গুড। আমি সো ফ্রি এক্সাম চাচ্ছ, অনেকেই ফ্রি এক্সাম চাচ্ছ, অনেকেই ফ্রি এক্সাম চাচ্ছ। ভেরি গুড, ওকে, ফ্রি এক্সাম চাচ্ছ। আচ্ছা নাইস। তার মানে আমাদের একটু বলে নেই, স্বাভাবিকভাবে আমাদের এই ফ্রি ক্লাসগুলো কবে পর্যন্ত চলতেছে? আমাদের 5 তারিখ পর্যন্ত, 5 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই ফ্রি ক্লাসগুলো চলবে। আজকে যদি তোমার হচ্ছে 31 তারিখ হয়, তাহলে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত আমাদের এই ফ্রি ক্লাসগুলো চলবে। 1, 2, 3, 4, 5 এই কয়েকদিন আমাদের ফ্রি ক্লাস চলবে। সো এর মাঝখানে হয়তো আমরা 2 তারিখ আর 4 তারিখ আমরা ফ্রি এক্সাম দিতে পারি, সেটা আমরা ঘোষণা দিয়ে দিব। 5 তারিখে আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, আমাদের যখন এই ফ্রি ক্লাসগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আজকে রবিবার, আগামী রবিবার মানে আগামী 7 তারিখ, আগামী 7 তারিখ থেকে আমাদের ফার্স্ট টাইমার ব্যাচের পূর্ণাঙ্গ ক্লাস শুরু হবে। মানে আগে আমরা ফ্রি দিয়ে তোমাদেরকে পড়ায় নিচ্ছি যে ভাই তুমি দেখো নার্সিং তোমার জন্য কিনা। যদি মনে করো নার্সিং এর তুমি পারবা, নার্সিং এর প্রিপারেশন নিতে পারবা, তাহলে ওয়েলকাম। তার মানে এই ফ্রি ক্লাসগুলো 5 তারিখে শেষ ইনশাল্লাহ। আজকে রবিবার, আগামী রবিবার 7 তারিখ থেকে আমাদের ফার্স্ট টাইমার ব্যাচের অফিসিয়াল ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। কারণ এই মাঝখানে 7 তারিখের মাঝখানে তুমি বসে থাকবা, কোনো সুযোগ নাই। তোমরা যারা বিবিনের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছো, তোমাদেরকে ব্যস্ত রাখার জন্য ডেইলি তোমাদেরকে পড়া দেওয়া হবে, সেই পড়াটা আবার পড়া আদায় করা হবে। বিব্রেনারে কিন্তু আমরা শুধুমাত্র স্টুডেন্টের পড়াই তা না, পড়াটা আমরা আদায়ও করি। সো তোমাদের প্রথম যেটা হবে কাজ আমরা দিব, সেটা হচ্ছে তোমাকে আগে আমরা টপিক দিয়ে দিব, এই টপিকটা তুমি পড়বা এবং কোথা থেকে পড়বা সেটাও দিয়ে দিব। ওই পড়াটা আবার আমরা তোমাকে সুন্দর করে অনলাইনে তোমার কাছ থেকে আদায় করবো। তার মানে তুমি বসে থাকার সুযোগ পাচ্ছ না, যাতে 7 তারিখে ক্লাস শুরু হওয়ার আগে তুমি আমাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসতে পারো এবং তুমি যাতে পড়াশোনার একটা ফ্লোতে চলে আসো, এইটুকু আমরা ইনশিওর করবো। অনেকে পড়া দিতে ভয় পায় যে ভাইয়া কি পড়া ধরে না ধরে। টেনশনে কিছু নাই, আমাদের ভাইয়েরা তোমার অনলাইনের মধ্যে কি ব্যাট দিয়ে মারবে না তো। তোমাকে কিছু প্রশ্ন করবে, তুমি উত্তর দেওয়ার ট্রাই করবা। তুমি যখন দেখবা যে একটা বিষয় পড়ছো বা বলতে পারতেছো না, তখন তোমার ভিতরে পড়ার একটা আগ্রহ ডেভেলপ করবে। এন্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট তোমার এই প্রিপারেশনের জন্য। সো আমরা এটা কাজ করছি যে অনলাইনে আমাদের টিচাররা, আমাদের যারা হচ্ছে অ্যাডভাইজাররা রয়েছে, তারা পড়া ধরে। সো এই পড়া ধরার জন্য আমাদের ধরো হচ্ছে এই 7 তারিখের আগে আমরা স্টুডেন্টের জন্য পড়া ধরবো। তো সিম্পলি আমাদের ফ্রি ক্লাস চলতেছে একদম 5 তারিখ পর্যন্ত। এর মাঝখানে 2 তারিখ 4 তারিখে আমরা ফ্রি এক্সাম নিব এবং 7 তারিখ থেকে আমাদের ফার্স্ট টাইমার ব্যাচের পূর্ণাঙ্গ ক্লাস শুরু হবে। এর আগে ফার্স্ট টাইমার ব্যাচে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদেরকে আমরা টপিক ভিত্তিক আমরা তাদেরকে পড়া দেব এবং তাদেরকে আমরা ওই আবার অনলাইনে পড়াটা নিব, যাতে তুমি বাসায় পড়ছো কিনা এইটুকু ইনশিওর করা যায়। এই ব্যাপারটা সবাই ক্লিয়ার? আই থিঙ্ক এই ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা ভেরি গুড। হ্যাঁ, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? এই ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা? এই ব্যাপারটা ভাইয়া কিভাবে আদায় করেন? আচ্ছা অনেকে জিজ্ঞেস করে ভাইয়া পড়াটা কিভাবে আদায় করেন। প্রথমে ধরো আমি একটা তোমাকে টপিক দিয়ে দিব, ধরো আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর বাগধারা তোমাকে পড়তে দিব। তো আমি যেটা করবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং বাগধারার 2টা পিডিএফ তোমাকে দিব, যে ভাইয়া তোমাকে পিডিএফ দিলাম, এই পিডিএফটা তুমি খাতায় লিখে ফেলবা, লিখে তুমি সেটা একদিন অথবা 24 ঘন্টা সময় পাইলা, ওটা পড়ে ফেলবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর বাগধারা। এরপরে আমরা 24 ঘন্টা পার হওয়ার পর তোমাকে আমরা জুমের লিঙ্ক দিব, সবাই যুক্ত হবে। এর ভেতর থেকে আমরা একদম মানে নাম ধরে ধরে ধরো হচ্ছে 15 থেকে 20 জনের আমরা নাম বলবো, যে মিস্টার রফিক তুমি মাইক আনমিউট করো, ক্যামেরা খোলো, এবার বলো যে তোমার হচ্ছে ব্যাগ এন্ড ব্যাগেজ মানে কি। এইরকম মুখে পড়া ধরা, তখন সবাই সামনে যখন তোমার বলতে হবে, তোমার মধ্যে একটা ভীতি কাজ করবে না, আমার কিন্তু পড়তে হবে, ফাঁকিবাজি করা যাবে না। এবং আমরা কিন্তু তোমার গার্ডিয়ানের ফোনে SMS পাঠিয়ে দিব যে আমরা পড়া ধরবো, তখন গার্ডিয়ানও জানবে যে আমার স্টুডেন্টটা কিন্তু পড়া ধরতেছে। এই যে একটা ইকোসিস্টেম, এই জন্য কিন্তু বিবিএন থেকে এত স্টুডেন্ট চান্স পায়, কারণ স্টুডেন্ট ফাঁকিবাজি করার কোনো স্কোপ নাই। সব সময় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারতেছে, সব সময় আমরা তাদেরকে একদম কোলের মধ্যে রাখতে পারতেছি, যে যখনই যা লাগে আমরা বুঝতে পারতেছি। এই জন্য আমরা বলি ভাই
অ্যাডমিশন টাইমে তুমি যত বেশি ফেসবুক নির্ভর থাকবা তোমার চান্স তত মিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ তুমি এখানে পড়ালেখা হবে এইটুকু, সময় নষ্ট হবে এই এতটুকু। কিন্তু বি ব্রেইনারে কোনো ফেসবুকের বালাই নাই, শুধুমাত্র বি ব্রেইনার অ্যাপ। এই জন্যই বলি ওয়ান অ্যাপ ওয়ান ড্রিম, মানে তোমার আমাদের বি ব্রেইনার অ্যাপের মধ্যে তোমার নার্সিং স্বপ্ন পূরণের জন্য যা যা লাগে সব ওইখানেই আছে। সো এর বাইরে আর কিছু লাগতেছে না, ফেসবুকে এসে সময় নষ্ট করার দরকার নাই। তুমি জিজ্ঞেস করো যারা চান্স পায় নাই তাদের চান্স না পাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল সময় নষ্ট করা ফেসবুকে। এটা অনেকেই বুঝে না, অনেকে ফাইন্ড আউট করতেই পারে না সে কেন চান্স পায় নাই। তার মেইন কাজ ছিল ফেসবুকে সারাদিন গুড়গুড় করা, এই গুড়গুড় করতে করতে অ্যাডমিশনের চান্স হয় নাই। এই জন্য বলি তোমার অ্যাডমিশনের ক্লাস যদি ফেসবুকে হয় বা এটা মারাত্মক বিষয়, খারাপ জিনিস। কেন খারাপ জিনিস? তুমি ফেসবুকে লাইভ ক্লাস করার নিয়তে ঢুকে তোমার সময় এমনিই চলে যাবে। এই দেখো এখন আমি এই যে ক্লাসটা নিতেছি না, এই সময় তুমি এখন হয়তো প্রিপারেশন শুরু করো না, এই জন্য আমার কথাগুলো শুনতেছো। কিন্তু যখন তুমি প্রিপারেশনটা শুরু করে দিবা তখন তুমি ফেসবুকে আসাটা তোমার জন্য একটা ক্ষতির কারণ হবে। কারণ তুমি এখানে ধরো আমার 1 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করতে আসতেছো, তুমি ডেফিনেটলি তোমার নিজের উপরে কন্ট্রোল থাকবে না। তুমি হয়তো বা কোনো একটা গান দেখতে বা কোনো একটা নাটক দেখতে বা রিলসে কোনো একটা ক্লিপে তুমি ঢুকে যাবা, নিজেই বুঝবা না ওই দিনের পড়াটা কিভাবে গায়েব হয়ে যাবে। এখন তুমি দেখতেছো কারণ তুমি এখন হয়তো পড়াশোনার মধ্যে ঢুকো নাই, বই এখনো হাতে পাও নাই, এই জন্য তুমি ক্লাসটা দেখতেছো, দ্যাটস ফাইন। কিন্তু যখন তুমি বই পেয়ে যাবা, পড়াশোনা শুরু করে দিবা, প্রিপারেশন শুরু করে দিবা, তখন তোমার প্রত্যেকটা সেকেন্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখনো তুমি গাইডলাইন গুলো যদি তুমি না নিতে পারো, কারণ শুধু গাইডলাইন একবার পাইলেই হয়ে যায়। তোমার নার্সিং এর জন্য কেমনে পড়তে হবে এটা যদি তুমি একবার ভালো করে অভিজ্ঞ কারো কাছ থেকে শুনে নাও তাহলে কিন্তু হয়ে যায়। সকাল বিকাল গাইডলাইনের জন্য ফেসবুকে যদি ঘোরাঘুরি করো বাবা, তাহলে সময় নষ্ট ছাড়া আর কিচ্ছুই হবে না। আমার এই কথাটা সবাই বুঝছো কিনা একটু জানাও, এই কথাটা বুঝতে পারছো কিনা একটু জানাও। এই কথাটা বুঝছো কিনা? এরা মানে যারা অলরেডি একবার পরীক্ষা দিয়ে চান্স পায়নি তারা আমার এই কথাটা হারে হারে টের পাচ্ছে যে ফেসবুক নির্ভর পড়াশোনা যারা করে বেশিরভাগ ক্ষেত্রেই মানে কিছু পোলাপান এমনি ভাই চান্স পাওয়া যায়, মানে এমনি কিছু পোলাপান চান্স পেয়ে যায়। যে স্টুডেন্টরা চান্স পাওয়ার কথা না তারে যদি চান্স পাওয়ানো যায় সেটাই বড় ক্রেডিট। তারে আমি কেমনে চান্স পাওয়াতে পারি, তার সময় নষ্টটা কমাই আনবো, তারে পড়াশোনার মধ্যে আমি এঙ্গেজ রাখবো, তখন তারে দেওয়া চান্স সম্ভব। তুমি যদি ফেসবুকে ক্লাস করো তাহলে তোমার লাভের চেয়েও হাজার হাজার গুণ ক্ষতি বেশি। সিম্পল, আমি এটা মানে একদম অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই। বিগত বছরে যারা চান্স পায় নাই তাদের জিজ্ঞেস করলো যে তোমার সময় নষ্টের মেইন কারণ কি ছিল, ও বলবে ফেসবুক। ফেসবুক ওরে যা দিছে তার চেয়ে বেশি কেড়ে নিছে, সহজ হিসাব। তার মানে ফেসবুকে যদি তুমি ক্লাস করতে যাও তোমার লাভের চেয়েও লস কয়েক গুণ বেশি। এখন নিজের পায়ে নিজে পুরার মাল রাখি না তোমার ব্যাপার। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, পরের যে বিষয়টা, আমাদের এই মানে রেগুলার অনেকে বিবিএনআরে যুক্ত হওয়ার সামর্থ্য থাকে না। আমাদের কিন্তু দেখা যায় এখন আমাদের ফার্স্ট টাইমের ফুল কোর্স আছে, কয়েক মাস পরে আমাদের আরো শর্ট কোর্স আসবে, আমাদের এক্সাম ব্যাচ আসবে, সো এগুলো ফিউচারে আসবে। সো আমাদের রেগুলার আবার কিন্তু এক্সাম, যারা ফেসবুক চালায় অনেকে নেশা হয়ে গেছে, ফেসবুক ছাড়তেই পারে না। সো যারা নেশা হয়ে গেছে ওই রকম ফেসবুক নেশাখোরদের জন্য আমাদের আবার আয়োজন আছে, ফ্রি ক্লাসগুলো চলবে। যারা ফেসবুক ছাড়তেই পারে না ওই রকম ফেসবুকে আসক্তদের জন্য আমাদের রিহ্যাব সেন্টার হচ্ছে ফ্রি ক্লাসগুলো আমাদের পেজে হবে, বি ব্রেনার নার্সিং পেজে। আমাদের পেজটা লাইক করে রাখো বা ফলো করে রাখো, যাতে বি ব্রেনারের শিক্ষামূলক যা দেয় অন্তত এইগুলো ফলো করো। এখন মানে কি বলে ক্যাটরিনা কায়েব কি দেয় ওই পেজে লাইক দিয়ে তো আর লাভ নেই, কারণ ওই অ্যাডমিশন সিজন তোমার কোনো কাজে লাগবে না, রাইট? ওখানে মিমসের পেজে বা কোনো ফানি ভিডিওর পেজে লাইক দিয়ে লাভ নাই। তুমি এখন বিবিএনআর পেজে লাইক দিয়ে রাখো, আবার 1 বছর পরে গিয়ে চান্স পাওয়ার পরে আবার আনলাইক করে দিও, কোনো সমস্যা নাই। বাট এখন এটা লাইক দিয়ে রাখো যাতে তুমি আমরা যে ক্লাস দিচ্ছি, আমরা যে ফ্রি ক্লাস দিচ্ছি, যে কন্টেন্ট দিচ্ছি, এগুলো যাতে তুমি পাইতে পারো, যদি তুমি ফেসবুকে আসক্ত হয়ে থাকো। আর যদি আসক্ত না হও তাহলে তুমি আশা করি বিবিএনআর অলরেডি ভর্তি হয়ে গেছো বা ফেসবুক আনইনস্টল করে দিছো। হিসাবটা বুঝতে পারছো কিনা বলো, হিসাবটা বুঝতে পারছো কিনা বলো। আর কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট ভাই, এই কথাগুলা অনেক দামি, এই কথাগুলো অনেক দামি ভাই। এই কথাগুলা বছরের পর বছর অভিজ্ঞতা আলোকে বলতেছি, এটা 1 দিন 2 দিনের অভিজ্ঞতা না, অনেক অভিজ্ঞতা আলোকে তোমাকে এই কথাগুলো বলতেছি। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, ভেরি ভেরি গুড, নাইস। আমি তো একদম বলছি ভাইয়া বই পাওয়ার পরে তাহলে ডিলিট করে দিব। ভেরি গুড। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া পরে আর কি কি কোর্স আসে। তো বর্তমানে জানো প্রতি বছর আমাদের প্যাটার্ন একই, হয়তো বাংলাদেশে অনেক জায়গায় বিবিএনআর কপি হয়। হ্যাঁ, সবকিছুরই একটা মানে কি বলে এভরি মাস্টারপিস হ্যাজ এ চিপ কপি, যে কোনো মাস্টারপিসের একটা চিপ কপি থাকে। তো বিবিএনআর কি করে এইরকম আরো অনেক বাজারে অনেক কপি পাওয়া যায়। তো স্বাভাবিক বিষয়, যে যেটা অ্যাফোর্ড করতে পারে সেখানে যাবে, কোনো সমস্যা নেই। বিবিএনআর যারা এক্স্যাক্টলি হচ্ছে মানে দে হ্যাভ ফেইথ অন আস, বিবিএনআর মানে কিভাবে স্টুডেন্ট পড়াচ্ছে, তাদের স্টুডেন্টের পিছনে কিভাবে লাগিয়ে থাকে, এইটা একটা স্টুডেন্ট যখন ফিল করতে পারে, এটা ফিল করে কাদের কাছ থেকে, ও তো ভর্তি এখনো হয় নাই,
যারা চান্স পাইছে, যারা বিবিএর আগে পড়ছে, তাদের কাছ থেকে সে যদি যখন শুনে যে না বিবিএর একটা স্টুডেন্টের পেছনে একদম শেষ পর্যন্ত আঠার মতো লাগিয়ে থাকে, ওরে একদম শেষ পর্যন্ত ওরে একের পর এক ক্লাস, এক্সাম, পড়াশোনা, কল, ওরে হচ্ছে পড়া ধরা, ওরে মানে কন্টেন্ট দিয়ে, সাজেশন দিয়ে, ওর পেছনে যে একদম আঠার মতো লেগে থাকে পার্সোনালি, এইটা বাংলাদেশে অন্য জায়গায় সম্ভব হয় না। এই জন্য পোলাপান যারা দেখো আজ থেকে 4 বছর আগে আমার এক স্টুডেন্ট, ও বিবিএর স্টুডেন্ট ছিল, ও তখন পড়াশোনা করছে, আমাদের তখন হচ্ছে নার্সিং এর জন্য আমরা একদম ফার্স্ট একটা ব্যাচ আলাদা করছিলাম, ওই ব্যাচে ও স্টুডেন্ট, ও বান্দরবান নার্সিং এ চান্স পাইছে, ওর আপন ছোট বোন ওকে আবার ভর্তি করাবে, ও এবার আবার বিবিএ তার বোনকে ভর্তি করাইছে। গত ব্যাচে আমাদের এক স্টুডেন্ট, ও ছেলে স্টুডেন্ট, ও সরকারি নার্সিং এ চান্স পাইছে এবং চান্স পেয়ে বিয়ে করছে, এখন ও আবার বউকে ভর্তি করাইছে। দুদিন দেখলাম আমাদের এক অ্যাডভাইজার পোস্ট করছে যে বিবিএ যে একবার ভর্তি হয় সে তার বোনকে অথবা বউকে আবার বিবিএ ভর্তি করায়। অথবা এমনও হবে 10 বছর 15 বছর পরে তুমি তোমার বাচ্চা কাচ্চারা আবার বিবিএ ভর্তি করাচ্ছ, কেন করাবা? কারণ তুমি জানো একটা স্টুডেন্ট এই অনলাইনের জগতে সবচেয়ে বড় ঝামেলাটা যেটা হয়, মনোযোগ ধরে রাখতে পারে না, কারণ অনলাইনে তোমার মনোযোগ বিক্ষিপ্ত হবে। বিবিএর একটা জায়গা খুবই ওস্তাদ, সেটা হচ্ছে তোমার মনোযোগ কিভাবে পড়াশোনার মধ্যে ধরে রাখা যায়, এইটা বিবিএ খুব ভালো করে জানে। এই জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড ভাবে আমরা অ্যাপটা এমনি এমনি ডেভেলপ করি নাই। আমরা তো চাইলে শুধু ওয়েবসাইটে ক্লাস আর এক্সাম দিয়ে দিতে পারতাম না? তাহলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে অ্যাপটা আমরা কেন করতে গেলাম? কারণ আমরা দেখছি একটা স্টুডেন্টকে যদি ফোকাস ভাবে পড়াশোনা করাইতে হয়, তার একটা অ্যাপ মানে অর্গানাইজ অ্যাপ সাপোর্ট প্রয়োজন, যাতে তার সবকিছু এই অ্যাপের মধ্যে পায়, তার মানে সময় নষ্ট করে জিনিসটা ঘোরাফেরা করা না লাগে। আমি কি একটু বুঝাইতে পারছি? ভেরি গুড। হ্যাঁ, এখন ধরো হচ্ছে বিবিএ শুধু আঠার মতো লাগিয়ে থাকলে হবে না, তোমারও আঠার মতো লাগিয়ে থাকতে হবে, বুঝো নাই? ধরো বিবিএর একের পর এক ক্লাস দিচ্ছে, পড়াচ্ছে, পড়া ধরছে, বইয়ের পড়া দিচ্ছে, এটা দিচ্ছে সেটা নিচ্ছে, সবই করতেছে, তোমার খবর নাই, তুমি জিঙ্গালালা গান গায়ে গায়ে বেড়াইতেছো, তাহলে তো হবে না, তোমারও লাগিয়ে থাকতে হবে। কারণ আমরা এক করতে পারি, ফোন দিয়ে তোমার বাবা আমারে বলতে পারি আঙ্কেল আপনার মেয়ে তো খবর নাই, আপনার মেয়ে মনে হয় পুরা হাওয়ায় ভাসতেছে। সো এইটুকু আমরা ফোন দিয়ে হয়তো পুশ করতে পারি, কিন্তু আলটিমেটলি আমরা যেমন তোমার পেছনে লেগে আছি তোমার সফল করার জন্য, তোমারও সেই লেগে থাকতে হবে। কারণ তুমি যদি লেগে না থাকো, ওকে ভেরি গুড, হ্যাঁ, লেগে না থাকলে সফল হতে পারবে না। এখন লেগে না থাকলে তুমি একটু একটু দেখাই, এই যে মানুষগুলো না, এটা জাস্ট হচ্ছে এখানে বিবিএন থেকে চান্স প্রাপ্ত সকল স্টুডেন্ট এখানে আছে। আচ্ছা বলো তো, মানে এখানে কি 2023 সালে বিবিএন থেকে চান্স প্রাপ্ত সকল স্টুডেন্টরা এখানে, কে বলতে পারবা? মানে যে ভাই আপনাদের এখান থেকে কয়জন চান্স পায়, যে এই কোশ্চেন ভাই কয়জন চান্স পাইছে দেখি, গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, বিবিএন থেকে মাত্র 17 জন চান্স পাইছে। হ্যাঁ, এটা কি মাত্র 17 জন চান্স পাইছে কিনা বলো তো? একজন লেখছে আমি আমার হাজবেন্ডকে ভর্তি করাবো, তোমার জন্য দোয়া রইলো। কারণ আলটিমেটলি তুমি এখন নার্সিং এর অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতে যাচ্ছ, এই সময় তোমার এই ইনফরমেশন গুলো জানা না থাকে, তাহলে তুমি ভুল রাস্তায় তুমি যদি চলতে থাকো, তাহলে এমন গন্তব্য তোমার ভুল হয়ে যায়। তোমার গন্তব্য যদি ঠিক না থাকে, রাস্তা যদি ঠিক না থাকে, একবার ভুল রাস্তায় চলতে থাকো, তুমি মনে করছো আমি তো রাইট রাস্তায় আছি, যায় দেখবা যে কূপের মধ্যে পড়ছো। আর ওই ঢাকা নার্সিং এ যায় পৌঁছানো লাগবে না, বিএমইউ তে যায় পৌঁছানো লাগবে না। তোমার আগে তোমার কোন দিকে একটা প্লেন যদি একটু মানে উড়ার সময় একটু যদি অ্যাঙ্গেল করে উড়ে, ওটা কিন্তু ভুল রুটে চলে যাবে। যেটা যাওয়ার কথা লন্ডনে, ওটা যায় নামবে হচ্ছে ধরো দুবাইতে, এই অবস্থা হবে যদি একটু ভুল রুটে ওড়ে। সো এই জন্য তোমার ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য অ্যাডমিশনের প্রিপারেশন, এখন পড়ালেখাতে তুমি আগামী 7-8 মাস করবাই, সেই পড়াশোনাটাই আমরাই করাবো, কিন্তু এখন ইনিশিয়াল ফেজে তোমার এই প্লেনটা কোন দিকে উড়বে, কোন অ্যাঙ্গেলে উড়বে, এই গাইডলাইনটা যদি প্রথম থেকে তুমি না পাও, তাহলে তুমি হয় আরাম আমি তো ধুমাইয়া পড়তাছি, কিন্তু বাবা তুমি যে কি পড়তাছো, হ্যাঁ, পড়ালেখা তো অনেকেই করে, কয়জনই বা চান্স পায়, তাহলে এত তো চান্স মিস হওয়ার তো গল্প থাকতো না, তাই না? তাহলে তুমি রাইট পথে যদি না উড়াতে পারো প্লেন, তাহলে তোমার প্লেন আর আকাশে উড়বে না, আবার ওই কূপের মধ্যে পড়বে। বুঝাইতে পারছো? আচ্ছা, তো এখানে যারা এখানে শুধু একটা নার্সিং প্রতিষ্ঠানে, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ নার্সিং প্রতিষ্ঠান, যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা বিএমইউ, যেটা আগে বলা হতো বিএসএমএমইউ, সেখানে শুধুমাত্র বিবিএন থেকে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা, শুধু একটা প্রতিষ্ঠানে। ভাইয়া সবচেয়ে মানে তার মানে ঢাকার মধ্যে যদি আমরা প্রেস্টিজিয়াস বলি, ঢাকার মধ্যে প্রেস্টিজিয়াস বললে দুইটা সবচেয়ে প্রথমে নাম আসে, একটা হচ্ছে বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে ঢাকা নার্সিং কলেজ। আচ্ছা ভাই ঢাকা নার্সিং কলেজে দেখি, তো ঢাকা নার্সিং কলেজ। এখন প্রশ্ন হলো তাহলে বাকি নার্সিং কলেজগুলো কি দোষ করলো? কারণ বাকি নার্সিং কলেজে এখন আমরা যাই নাই, আমরা যাওয়ার সুযোগ হয়েছে এবার দুইটাতে এখন পর্যন্ত, বাকিগুলোতে গেলে বাকিগুলোও দেখবা, তবে বাকিদের ছবিগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাপে আছে। তার মানে এই যে স্টুডেন্ট গুলো, ওরা আমাদের বিবিএনের সাথে পড়াশোনা করে একটা সফলতা গন্তব্যে পৌঁছাইছে, এটা দিয়ে এইটুকু বুঝাতে যাচ্ছি, তুমি যদি চেষ্টা করো তাহলে তুমিও পারবা। কারণ তুমি ওদের গল্পগুলো শুনলে বেশিরভাগ এটা দেখবা, বেশিরভাগের গল্পই কিন্তু বিফলতার গল্প তার লাইফে ছিল।
ফার্স্ট টাইমে দিছে হয় নাই, সেকেন্ড টাইমে দিছে তাও হয় নাই, থার্ড টাইমে দিয়ে বিবিনারে এসে আসছে তখন তার হয়েছে। আবার অনেকে ফার্স্ট টাইমে হয় নাই, সেকেন্ড টাইমে হয়েছে। অনেকে ফার্স্ট টাইমে অনেক ইউনিভার্সিটি দিছে কোথাও হয় নাই, লাস্টে এসে বিবিনারে ভর্তি হয়েছিল, তারপর হচ্ছে চান্স পাইছে। এরকম অনেক কষ্টের গল্প আছে। ওরা যদি এত চড়ায় উতরায় পার করে তার লাইফের সর্বোচ্চ গন্তব্যে, যে ঢাকা নার্সিং কলেজে চান্স পাইছে, সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাইতে পারে, তোমাকে দিয়েও সম্ভব। বাট তোমার সেই জায়গাটা যাতে তোমার কোনো ভুল ডিসিশন তুমি না নাও। ভুল ডিসিশন মানে কি পড়বা, কতটুকু পড়বা, কি কি জিনিস ফোকাস করবা, কোনটায় ফোকাস করা যাবে না, সময়টাকে কেমনে বাঁচাবা, এই ডিসিশনগুলো যদি প্রথম থেকে রাইট না হয়, পরে গিয়ে পস্তাইতে হয়। আমি কি একটু বুঝাইতে পারছি? ভেরি গুড। ঢাকা নার্সিং করে মিডওয়াইফও আছে, মিডওয়াইফারিও আছে। ভেরি গুড। আচ্ছা, এবার চলে আসো, এটা কি বলো? এতক্ষণ তো অনেক সুন্দর কি করবা না করবা বলো। এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম সবাই মোটামুটি কনফিডেন্স পাচ্ছ যে না ইনশাল্লাহ তুমি যদি একটা গুছায় প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার দিয়ে চান্স সম্ভব। আত্মবিশ্বাস পাইছো কিনা বলো, তারপরে আমরা টপিকে চলে যাচ্ছি। কারণ ইনিশিয়াল তোমাকে এই টপিকগুলো দেওয়া দরকার ছিল না। মিডফোর্ড আলাদা, ঢাকা নার্সিং আলাদা। ঢাকা নার্সিং এ মিডওয়াইফারি আর বিএসসি আছে। হ্যাঁ, এতক্ষণ যে এই কথাগুলো বললাম একটা কনসাইজ একটা আইডিয়া পাইছো কিনা? সামনের দিকে ইনশাল্লাহ আমার ক্লাস সামনে আরো পাবা, আমার ক্লাস ইনশাল্লাহ পাবা। আমি অনেকদিন ব্যস্ত ছিলাম, ইনশাল্লাহ এখন থেকে আমার ক্লাসগুলো নিয়মিত পাবা আশা করি। ভেরি গুড। একটু বুঝতে পারছো? রাইট। পানি, পানি খাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? রাইট। হ্যাঁ, ইনশাল্লাহ পাইছি। হার্ট। হুম, সিম্পলি আসো। প্রথমে আমরা কাভার আপ করবো। এটা সব তোমরা সবাই চিনে গেছো যে বাবা এটা হচ্ছে আমার হার্ট। এই যে এখান থেকে এটা বড় করে বের করছি, এটা হচ্ছে আমার সেই হার্টটা, এটাই আমার হার্টটা। ঠিক আছে, এটা হার্টের পেছনের অংশ, এটা হার্টের সামনের অংশ। ওকে, সো হার্টটাকে আমি কি করতে পারি? হার্টটাকে যদি আমি খুলি, এখানে যদি আমি হার্টটা খুলি, হার্টের মধ্যে আমার চেম্বার আছে, তাই না? অনেকগুলো, এ একটা চেম্বার, এ একটা চেম্বার, নিচে একটা চেম্বার, এখানে একটা চেম্বার। তো এখানে দেখতে হয়তো তোমার কষ্ট হবে, তাই না? একটু কষ্ট হইতে পারে। ধরো একে দেখাইলাম, কষ্ট হতে পারে। চারটা চেম্বার, উপরে দুইটা, নিচে দুইটা, উপরে দুইটা, নিচে দুইটা। তো এখানে সহজ ভাষায় এখানে চিত্রটা খুবই সহজ ভাবে দেওয়া আছে। আমি এভাবে যদি টেনে দিই, তার মানে আমার চারটা চেম্বারে ভাগ হয়ে গেছে। তার মানে এখানে যে হাড়টা আছে এটাকে আমি চারটা ভাগে ভাগ করছি। এই একটা, 1 2 3 4। তার মানে সিম্পলি পরীক্ষা যদি আসে হার্টের চেম্বার কয়টা? হার্টের চেম্বার 4টা। হার্টের চেম্বার কয়টা? 4টা। আমি পেয়ে গেছি। এখন সিম্পলি হার্টের উপরের চেম্বারকে কি বলে? এটা উপরের দিকে আছে। উপরের দিকে যেটা আছে সেটাকে আমি হচ্ছে অ্যাট্রিয়াম বলছি। উপরে যেটা আছে এটাকে অ্যাট্রিয়াম বলছি। যদি ডান সাইডে থাকে ডান অ্যাট্রিয়াম। ডানের ইংরেজি কি? অনেকে ডানের ইংরেজি যে রাইট, এটা ভুলে আউলে ফেলে। তো রাইট অ্যাট্রিয়াম, উপরের দিকে আছে অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম বা বাম অ্যাট্রিয়াম। মনে রাখবা কেমনে? অ্যাট্রিয়াম এ দ্বারা শুরু হইছে, আর তোমার মাথার উপরে আকাশ আছে। আকাশ, আকাশ, তোমার মাথার উপরে আকাশ আছে। তাহলে এটা এ দ্বারা শুরু হয়েছে, আ আছে। তাহলে মনে রাখবা অ্যাট্রিয়ামটা উপরে। তার মানে উপরের অংশ কি? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামটা কোথায়? এই উপরের দিকে। কোথায় তুমি শুয়ে আছো? ধরো একটা ভ্যানের মধ্যে তুমি শুয়ে আছো, একটা ভ্যানের মধ্যে শুয়ে উপর দিকে তাকায় আছো, তার মানে ভ্যানটা তুমি নিচে। তুমি ভ্যানে শুয়ে আছো, আকাশের নিচে কি ভ্যানটা আছে। ভ্যান মানে কি? ওই যে ঠেলে না, ঠেলা গাড়ির মতো, ওই ভ্যান আর কি, টানে রিস্কার মতো। তো ওখানে শুয়ে আছো, তার মানে ভ্যান নিচের দিকে আছে, উপরে আকাশ। তাহলে উপরে আমার অ্যাট্রিয়াম, নিচে আমার ভেন্ট্রিকল। ডান সাইডের হইলে রাইট ভেন্ট্রিকল, আর বাম সাইডের হইলে আমার লেফট ভেন্ট্রিকল। ওকে, তো চারটা আমরা চেম্বার সুন্দর করে পেয়ে গেলাম। এখন আমাকে মানে এইটুকু বলতে হবে, এই হার্টের চারটা চেম্বারের মধ্যে কোন চেম্বারটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, মানে কোন চেম্বারটা সবচেয়ে জোরে ধাক্কা দেয়। দেখি কমন সেন্স কার কার ভালো। এই হার্টের চারটা চেম্বারের মধ্যে কোন চেম্বারটা সবচেয়ে জোরে ধাক্কা দেয়? বলো, কে পারবা? এই হার্টের চারটা চেম্বারের মধ্যে কোন চেম্বারটা সবচেয়ে জোরে ধাক্কা দেয়? স্পেসিফাই বলো। ইংলিশে পড়ো, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। কয় নাম্বারটা?
এই যে সাদিয়া সিদ্দিকা, ভেরি গুড। সবচেয়ে জোরে ধাক্কা দেয় হচ্ছে আমার এই লেফট ভেন্ট্রিকলটা। লেফট ভেন্ট্রিকলটা আমার সবচেয়ে জোরে ধাক্কা দেয়, কারণ এই ধাক্কার ফলে এই লেফট ভেন্ট্রিকলের পেশিটা অনেক মোটা থাকে। এখানে যে পেশি থাকে এটা অনেক পুরু থাকে। এই পুরুর কারণে ওর ধাক্কাটাও অনেক বেশি হয়। এই পুরুর কারণে এই ধাক্কাটাও অনেক বেশি হয়। আজকে দেখো কনসেপ্টগুলো ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার করলে দেখবা পরবর্তী পড়াগুলো একদম পানির মতো, তুমি নিজে রিডিং দিলে সবই বুঝে যাবা। আগে কনসেপ্টগুলো সুন্দর করে ক্লিয়ার করে ফেলো। এই যে অনেকে ভুল উত্তর দিচ্ছে। আচ্ছা ভাই, হ্যাঁ এই তো লেফট ভেন্ট্রিকল, আবু সাইদ বলছে লেফট ভেন্ট্রিকল, ভেরি গুড আবু সাইদ, কারেক্ট, লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ বাম ভেন্ট্রিকল, হ্যাঁ হ্যাঁ হয়েছে, গুড। এখন আসো, তোমরা নর্মালি আমরা কি জানি যে হার্টের যে হচ্ছে মাসেল আছে, হার্টের মাসেলের নাম বলো তো বাবা, একটু বলো তো হার্টের মাসেলের নাম কি? মানে যদি হৃৎপিণ্ডের হার্টের মাসেল, হার্টের মাসেলের নাম কি? হার্টের মাসেলের নাম কি বলো? এক নম্বরে হার্টের মাসেলের নাম কি? স্পেসিফিক ভাবে কনসেপ্ট ক্লিয়ার করো। হার্টের মাসেলের নাম কি? একজন বলতে পারবা? আচ্ছা একজন বলো, একজন বলতে পারলেই হবে। হার্টের মাসেলের নাম কি? হার্ট কোন মাসেল দ্বারা গঠিত? হার্ট কোন মাসেল দিয়ে গঠিত? পারছো না? মায়োকার্ডিয়াম রে ভাই, মায়ো মায়ো, মায়ো মানে হার্ট। হ্যাঁ কার্ডিয়াক মাসেল, ভেরি গুড। তার মানে হচ্ছে আমার কার্ডিয়াক মাসেল দ্বারা গঠিত, সুন্দর। তার মানে হচ্ছে কার্ডিয়াক, কার্ডিয়াক মানে কি আসতেছে আমার হার্ট। এবার হচ্ছে আমার কার্ডিয়াক, কার্ডিয়াক মাসেল। এখন তুমি যদি অসুস্থ হয়ে যাও, খুবই তোমার একটা নিবিড় পর্যবেক্ষণ দরকার, তাহলে আমরা হসপিটালে কোন ওয়ার্ডে ভর্তি করে, মানে কোথায় তোমাকে আমরা ভর্তি করে? তোমাকে আইসিইউ তে ভর্তি করে, তাই না? আইসিইউ তে ভর্তি করায়, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। তুমি যদি হুট করে মারাত্মক অসুস্থ হয়ে যাও, তখন সাধারণভাবে আমরা একটা রুগীকে আইসিইউতে ভর্তি করাই। কিন্তু কারো যদি হার্টে মারাত্মক লেভেলে কোনো সমস্যা হয়, ধরো এখান দিয়ে একটা ফুটা হয়ে গেছে, এখানে রক্ত এদিকে আসা যাওয়া করতেছে, এখানে তো রক্ত এখান দিয়ে আসা যাওয়া করার কথা না, কারণ ওর তো নালিকা আছে, নালিকা ছাড়াই পর্দা দিয়ে আসা যাওয়া করতেছে, মানে ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এগুলো আরো পরে পড়াবো। বাট হার্টের যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা তাকে কোথায় ভর্তি করাবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সাধারণভাবে পূর্ণরূপ আসে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এবার হার্টের রোগীকে আমরা কোথায় ভর্তি করাই? হার্টের রোগীকে আমরা হসপিটালের কোথায় ভর্তি করাই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা নার্সিং ভর্তি পরীক্ষা আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে হার্টের একটা পেশেন্টকে, খুবই একটা ক্রিটিক্যাল একটা হাইপারটেনসিভ ইমার্জেন্সি, খুবই ইমার্জেন্সি একটা পেশেন্ট, তার এখন ধরো হচ্ছে থোরাসিক কোনো সার্জারি হয়েছে, বা হচ্ছে খুবই সাপোর্ট দেওয়া লাগবে, তাহলে হচ্ছে তাকে আমরা কোথায় নিব? বলো, একজনও বলতে পারো নাই? হার্টের না, আইসিইউতে না, আইসিইউতে যে কোনো স্বাভাবিক ক্রিটিক্যাল যে কোনো পেশেন্টে আমরা আইসিইউতে নেই। হার্টের যদি কোনো মারাত্মক মানে কোনো ঝামেলা নিয়ে আসে, রিস্ক নিয়ে আসে, কোথায় নিব আমরা? একজনও বলতে পারো নাই, একজনও বলতে পারো নাই। তাহলে একটু পরীক্ষা আসলে কি করবা? তুমি হার্ট নিয়ে পড়তেছো, তুমি যদি না জানো হার্টের একটা পেশেন্টরে তোমার অ্যাকচুয়ালি নির্দিষ্টভাবে কোথায় নিবা, তাহলে তোমার আর পড়াশোনা কেমনে হইলো বলো তো? ভেরি গুড, তুলনা সাহা বলছে সিসিইউ তে, ভেরি গুড, সেটা হবে সিসিইউ। একটা হচ্ছে করোনারি বা কার্ডিয়াক, যেটাই বলো, করোনারি বা কার্ডিয়াক কেয়ার ইউনিট, সিম্পল। আর আইসিইউ মানে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এই সিসিইউ অনেকে জানতা না তোমরা। হার্টের সমস্যা হইলে কোথায় নিবা এইটুক না যাই না, হার্টের অ্যানাটমি পয়রা ফেলা এত লাভ নাই। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তুমি একজন নার্স হবা, নার্সিং ভর্তি পরীক্ষা জানতে যাবে, হার্টের একটা পেশেন্টে তুমি নার্স হিসেবে কোথায় তুমি ট্রান্সফার করবা। তুমি নার্স হিসেবে যদি তারে আইসিইউর মধ্যে নিয়ে যাও, ওখানে হার্টের জন্য স্পেসিফিক সব ম্যানেজমেন্ট ওভাবে থাকে না, কিন্তু সিসিইউতে হার্টের যে কোনো ক্রিটিক্যাল পেশেন্টে ম্যানেজ করার জন্য যন্ত্রপাতি থাকে। তবে তোমার জন্য ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট, এটুক জানতে হবে, এটুক না জানলে চলবে না। ভেরি গুড, এই যে এখন আস্তে আস্তে জানতেছো। এখন আসো, আমরা এখানে কয়েকটা জিনিস পড়ে ফেললাম, যে আমাদের হার্টের 4টা চেম্বার থাকে, 4টা চেম্বারের মধ্যে 4টা নাম দেখলাম। এখন এই চেম্বারের মাঝখানে হচ্ছে আমাদের কিছু ভাগ থাকে। হ্যাঁ তৌফিক, কালকে আসবো, কালকে। হ্যাঁ একটু কালকে আসবো ভাই, আমার কাছে সেশনে আছে। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে, নেক্সট রবিবার, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, নমস্কার। ওকে, সো
হার্টের মাঝখানে আমার এখানে যে হচ্ছে তোমার দেওয়ালের মতো থাকে, এই দেওয়ালের নাম কি? এখানে তো রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, মাঝখান দিয়ে যে দেওয়ালের মতো দেওয়াল উঠায় দিয়েছে, এটাকে বলা হয় সেপ্টাম। এটাকে কি বলা হয়? হার্টের মাঝখানে যে দেওয়ালের মতো থাকে, এই দেওয়ালের মতো আছে, এটাকে বলা হয় সেপ্টাম। তো এখানে একটা সেপ্টাম দেখতে পাচ্ছ, এখানে একটা সেপ্টাম দেখতে পাচ্ছ। তো সিম্পলি আমার এটা যদি হচ্ছে ভেন্ট্রিকলের মাঝখানে দুইটা, এই একটা ভেন্ট্রিকল, এই একটা ভেন্ট্রিকল, দুই ভেন্ট্রিকলের মাঝখানে সেপ্টাম আছে, এই জন্য এটাকে বলা হয়েছে ভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা একটা ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে একটা তোমার দেওয়াল, যেটাকে আমরা সেপ্টাম বলি। তার মানে এটার নাম কি হবে? ভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট আর লেফটের মাঝখানে একটা দেয়াল আছে, দেয়ালের ইংরেজি বলতেছি আমি সেপ্টাম। যেহেতু এটা ভেন্ট্রিকুলার মাঝখানে দেয়াল, এজন্য এটাকে আমি বলতেছি কি? ভেন্ট্রিকুলার সেপ্টাম। ক্লিয়ার? এবার अगेन উপরের দিকে, এটা অ্যাট্রিয়াম, এটাও অ্যাট্রিয়াম, রাইট আর লেফট, এই অ্যাট্রিয়ামের মাঝখানে একটা দেয়াল আছে, তার মানে সেটাকে আমি কি বলবো? অ্যাট্রিয়াল সেপ্টাম। তার মানে ভেন্ট্রিকুলার সেপ্টাম, দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে দিয়ে যে দেয়াল, এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম। দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে যে দেয়াল, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাম। এইটুকু ক্লিয়ার? সেপ্টামটা ক্লিয়ার কিনা একটু বলো, এইটা সবাই ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? সেপ্টাম, ভেরি গুড, সেপ্টাম। আচ্ছা, ভেরি গুড, এখন বুঝতে পারছো, আশা করি এখন আর ভুলবা না। ওকে, এবার আসো আমরা হার্টের কয়েকটা জায়গায়, আমি এটা একদম সিম্পলিফাইড একটা চিত্র, সামনে একটু জটিল চিত্র দেখাবো, একদম সহজ চিত্র। হার্টের এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে আসতে, প্রথমেই রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের দিকে আসতে যেই পর্দা দেখা পায়, যে পর্দা হয়ে রক্তটা আসে, সেটাকে বলে ট্রাইকাসপিড। ট্রাই মানে তিনটা, তার মানে এই পর্দাটা আমি যদি এখানে ছুটে দেখাই, এই হার্টের মধ্যে, এই দেখো সুন্দর করে, এই যে ট্রাইকাসপিড। এটাকে কেন ট্রাইকাসপিড বলে আমি একটু দেখাই দেই। কারণ এখানে কপাটিকা তিনটা, এই দেখো তিনটা, এই যে এখানে বলছি ট্রাইকাসপিড, ট্রাই ট্রাই মানে তিন, এক দুই তিন, কয়টা দেখছো? তিনটা। হাতের মাঝখানে অ্যাকচুয়ালি ওই কপাটিকা থাকতো, এরকম দেখা যায়। তাহলে এই ট্রাইকাসপিডটা, এই যে হাতে দেখতে পাচ্ছ যেখানে তিনটা, হ্যাঁ তিনটা তোমার হচ্ছে পদ্মার মতো, এই জন্য এটাকে আমরা বলছি ট্রাইকাসপিড। তাহলে ট্রাইকাসপিডটা কাদের মাঝখানে থাকে? এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের এই মাঝামাঝি বরাবর এই কপাটিকারা থাকে, এই ট্রাইকাসপিড। কখনো দেখছিলা আগে? আগে কখনো এইভাবে পড়ছিলা যে ট্রাইকাসপিড? কারণ অনেকে ভুলে ফেলতা ভাই, ট্রাইকাসপিডটা মানে আসলে কি? ট্রাইকাসপিডটা কি? ট্রাই মানে তিনটা, তিনটা একত্রে থেকে এরকম একটা তোমার হচ্ছে বাল্ব ক্রিয়েট করে, এরকম একটা পর্দার মতো বা একটা দরজা ক্রিয়েট করে, একটা দরজা ক্রিয়েট করে। এবং এটা হচ্ছে রক্তটা এখান দিয়ে ঢুকে, বাট উল্টা দিকে আর আসতে পারে না। দেখো রক্তটা যখন ঢুকতে পারতেছে, যখন উল্টা দিকে যাবে রক্তটা উল্টা দিকে আর আসতে পারে না। ওকে, তার মানে ওয়ান ওয়ে। তাহলে এই বাল্বটা কি? ওয়ান ওয়ে বাল্ব, এখান দিয়ে এখানে আসতে পারতেছে, কিন্তু উল্টা দিকে যাইতে পারতেছে না, কারণ তখন এই জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে হার্টের এখানে যে ট্রাইকাসপিড ভাল্ব, এটা যদি এখানে লাগাই, রক্ত এখান থেকে এখানে আসবে, কিন্তু এখান থেকে রক্ত উল্টা দিকে যাইতে পারবে না, কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ে, একদিক দিয়ে আসতেছে, আবার এদিকে যাইতে পারবে না। এইটুক ক্লিয়ার কিনা বলো? ট্রাইকাসপিড ভালভ কিভাবে কাজ করে এইটুক বুঝতে পারছো কিনা বলো? এইটুক বুঝছো? এই বেসিক জিনিসটা বুঝতে পারছো কিনা যে আমার রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে ট্রাইকাসপিড থাকে। ট্রাই মানে তিন, কাসপিড মানে এখানে কপাটিকা, এই কপাটিকা এখানে ঢুকতে পারতেছে, রক্তটা ঢুকতে পারতেছে, কিন্তু উল্টা দিয়ে যাইতে পারতেছে না। এটা একটা হার্ট, হার্টের এখানে এইটা একটা চেম্বার, মানে এটা একটা কক্ষ, এখানে রক্ত থাকে, এই রক্তটা এদিকে আসে, এদিকে আসতে হইলে এটার মধ্যে দিয়ে রক্তটা আসতে হয়, রক্তটা এখানের মধ্যে দিয়ে আসে। এখানে যেহেতু তিনটা আছে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড। আর এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এই যে যেটা দেখাইলাম না, এই যে দেখো এখানে কয়টা? জাস্ট দুইটা আছে, দেখছো? দুইটা, তার মানে দুইটাতে এখানে থাকে। এই দুইটাকে আমরা বাইকাসপিড বলি বা মাইট্রাল বলি। এই দেখো মাইট্রাল ভালভ দুইটা আছে আমার, স্যার আমার তিনটা আছে আর দুইটা আছে, এখানে তিনটা, এখানে দুইটা। এই হচ্ছে কপাটিকা, মানে কয়টা মানে পর্দা লাগানো থাকে, সিম্পল এইটুকু। বুঝছো? ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার। হ্যাঁ, এই তো সবাই বুঝতে পারছো। ক্লিয়ার? তাহলে ট্রাইকাসপিডে তিনটা, বাইকাসপিডে আমার দুইটা। একটু ক্লিয়ার হওয়ার পরে স্বাভাবিকভাবে কিছু জিনিস তোমার
পরীক্ষার সময় তোমার বইয়ের মধ্যে যে জিনিস আছে, বিভিন্ন বইতে আমরা যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো গুছিয়ে দিছি। যদি আমার যে বললাম না যে হার্টের মধ্যে কি চলাচল করে, ব্লাড চলাচল করে। সো ব্লাড আমার কেমন, যে ব্লাডকে বলা হয় তরল যোজক টিস্যু বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। পরীক্ষা তোমরা এটা পড়ছো ডেফিনেটলি। রক্ত কেমন, রক্ত হচ্ছে তরল যোজক কলা। কেন তরল বলছি, পানির মতো তরল স্বাভাবিকভাবে। এবার যোজক কি, কারণ রক্ত আমার বডির একটা কম্পোনেন্ট, একটা অঙ্গ। এই জন্য দেখা যায় যে যখন ব্লাড ট্রান্সফিউশন করা হয়, এটাও কিন্তু ধরো কিডনি যেমন ট্রান্সফার করে, এটা একটা মানে অপারেশন না। যখন কেউ কারো রক্ত দেয়, ওইটাও একটা মানে এক প্রকারের অপারেশন। ওইখানেও কিন্তু একজন ডাক্তার দাঁড়ায় থাকতে হয়, কারণ ওইটা একটা অপারেশন হইতেছে, মানে একটা অঙ্গ একজনের দেহ থেকে আরেকজনের দেহে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? সো এটা একটা মানে ফ্লুইড কানেকটিভ টিস্যু। রক্তটা কেমন পরীক্ষা আসতে পারে, এটা হচ্ছে তোমার অস্বচ্ছ, ইন্টারস্টিশিয়াল, যেটা হচ্ছে সল্টি। রক্ত তোমার হয়তো বা কেটে গেলে, কখনো কেটে গেলে মুখে নিয়ে যদি রক্ত টেস্ট করো, দেখবে যেটা সল্টি, অনেকটা লবণাক্ত এবং ক্ষার ধর্মীয় থাকে। এরপরে এটা তরল যোজক টিস্যু। রক্ত কেমন, তরল যোজক টিস্যু। তাহলে এবার যেহেতু আমরা ক্ষার ধর্ম বলছি, তাহলে রক্তের পিএইচ কত বলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নার্সিং এডমিশন টেস্ট। সিম্পল এটা পারার কথা, এটা আমি বলে দেওয়ার কিছু নাই। এই বেসিক জিনিসগুলো যে রক্তের পিএইচ কত পরীক্ষায় আসে। রক্তের পিএইচ কত? রক্তের পিএইচটা বলে দাও দেখি, কে পারে? সবার আগে কে রক্তের পিএইচটা বলতে পারে? হ্যাঁ, তরল যোজক করা বলছো, সবার আগে বলো রক্তের পিএইচ। এই যে 7.35 থেকে 7.45। ভেরি গুড। তাসমিম আরা শশী বলছে সুন্দর উত্তর। এভারেজে 7.4, কিন্তু রেঞ্জ বললে 7.35 থেকে 7.45। 7.35 রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। অনেকে এভারেজে 7.4 বলে। ঠিক আছে? সো আমার এই পিএইচ গুলো ইম্পর্টেন্ট। আমাদের বিব্রেনের বইয়ের মধ্যে আমরা কি করছি, রক্তের পিএইচ, প্রস্রাবের পিএইচ, এই বিভিন্ন পিএইচ গুলো একটা টেবিল আকারে দিচ্ছি। ওই ছকটা অবশ্যই ভালো করে পড়ে যাবা। আজকে আমরা রক্ত পড়াচ্ছি, রক্তটাই বলে দিলাম। বইয়ের মধ্যে খুব সুন্দর করে আমরা অন্যান্য পিএইচ গুলো দিয়ে দিয়েছি, ওগুলো অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। চলে আসো। স্বাভাবিকভাবে একটা মানুষের দেহে 5 থেকে 6 লিটার আমার হচ্ছে রক্ত থাকতে পারে। এরপরে টোটাল ওজনের 8% থাকে। এগুলো একদম কেতাবি কথা। এখন তুমি দেখো, তুমি যখন দেখছো একটা মানুষের রক্ত দেয়, ওই যে একটা ব্যাগ, রক্তের একটা ব্যাগ, ওই ব্যাগের মধ্যে কতটুকু রক্ত থাকে কেউ জানো? ধরো রক্ত যে ট্রান্সফিউজ হয়, পরীক্ষা আসতে পারে তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একটা ব্লাড ট্রান্সফিউশনের যে ব্যাগ আছে, হ্যাঁ, ওই ব্লাডের ব্যাগের মধ্যে কতটুকু রক্ত থাকতে পারে এভারেজে, সাধারণভাবে কতটুকু, কমপ্লিকেটেড না যায়, সাধারণভাবে কতটুকু রক্ত থাকে একটা ব্লাডের ব্যাগের মধ্যে, যেখান থেকে রক্তটা আরেকজনের দেহে যায়, ওই ব্যাগে কতটুকু রক্ত ধারণ ক্ষমতা আছে বলতো? একটা রক্তের ব্যাগে কতটুকু রক্ত ধারণ করতে পারে? কেউ জানো? তোমরা কি একটা খেয়াল করছো তোমরা মানে, বলো বলো বলো। এখনো একজনও বলতে পারে নাই। শিল্পী একটা বলছে নিয়ার অ্যাবাউট 1 লিটার। আর দুইটা দুইটা বেড়ে আছে তোমার হচ্ছে 450, 1 লিটার, দুইটাই আছে। বাট মিনিমামটা তোমার জানতে হবে, মিনিমামটা জানতে হবে। অনেকেই বলতে পারতেছিল না। 450 বা হাফ লিটারের মতো, অথবা তোমার 1 লিটার, দুইটা বেড়ে ব্যাগ তোমার অ্যাভেলেবল পাওয়া যায়। ভেরি গুড। এইটুকু মোটামুটি জানতে হবে না। পুরা বডিতে, হ্যাঁ 400। ভেরি গুড। এই যে আমিন উদ্দিন, ভেরি গুড, সঠিক উত্তর। আমিন উদ্দিন 450 মিলিলিটার। ভেরি গুড। ওর জন্য একটা করতালি হোক, ও এক্সাক্টটা বলতে পারছে। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ওয়াই হি ডিজার্ভ এ ক্লাব। ও ভালো পারছে। হ্যাঁ, 450 এটুকু জানলে মোটামুটি দ্যাটস গুড টু গুড। আসো। তো স্বাভাবিকভাবে রক্তের মধ্যে আমার কি থাকে, হিমোগ্লোবিন থাকে। এগুলোর কারণে যে রক্ত মানে রং লাল হয়, এগুলো তোমরা জানো। কি কি জানো যে আমার রক্তের মধ্যে কি কি আছে? রক্তের মধ্যে আমার কণিকা আছে। কি কি কণিকা আছে? যেটা লাল ওইটাকে লোহিত রক্তকণিকা বলে। যেটা তোমার বর্ণহীন বা সাদা ওইটাকে শ্বেত রক্তকণিকা বলে। যেটা হচ্ছে আরো ছোট ছোট ওইটাকে বলে প্লাটিলেট বা অনুচক্রিকা। জানো, তিনটা বলছো না তোমরা? আর এই তিনটা কণিকা বাদে তরল যেটা থাকে সেটাকে রক্ত রস বলে। তো এইগুলোই তো তুমি জানছো, তাই না? তার মানে কি পাইলা? লাল যেটা লোহিত রক্তকণিকা, সাদা বা বর্ণহীন যেটা সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, তারপরে ছোট ছোট যেগুলো সেগুলোকে আমরা প্লাটিলেট বা অনুচক্রিকা বলতেছি আমরা, অনুচক্রিকা। আর বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে রক্ত রস, যেগুলোর মধ্যে এই কণিকাগুলো চুবানো থাকে বা যেগুলোর মধ্যে কণিকাগুলো মিশ্রিত থাকে। ওকে, আসো। এবার আমরা
হিমোগ্লোবিন রক্তের একটা উপাদান, যে লাল রঙের হিমোগ্লোবিন নামক লৌহগঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকে, রক্তের রং লাল হয়। কেন লাল হয়? স্বাভাবিকভাবে যে আমার এই হিম আর গ্লোবিন দুইটা অংশ থাকে, এর মধ্যে এই হিম যে অংশটা আয়রন অংশ, গ্লোবিন যে অংশটা এটা হচ্ছে আমার প্রোটিন। তো হিম হচ্ছে আমার, হিম মানে কি? হিম হচ্ছে আমার এটা হচ্ছে আমার আয়রন অংশ, আর গ্লোবিন এটা হচ্ছে আমার প্রোটিন অংশ। সো এটা হচ্ছে আয়রন, হিম আয়রন, আর গ্লোবিন প্রোটিন অংশ। এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিমোগ্লোবিন যৌগ গঠন করে, যেটা আলটিমেটলি আমার ব্লাডের মাধ্যমে সার্কুলেট হয়। এখন তোমরা দেখবা একটা লোহিত রক্তকণিকা যদি দেখো, এমন লোহিত রক্তকণিকার মাঝখানের অংশটা একদম চ্যাপ্টানো থাকে। এই জন্য লোহিত রক্তকণিকা দেখতে কেমন বলতো? গোলাকার, কিন্তু মাঝখানের দিক দিয়ে চুপসানো থাকে। কেন বলতে পারবা? লোহিত রক্তকণিকার মাঝখানে জায়গাটা একদম চুপসানো থাকে, মানে একদম ওই যে মানে চাক্কা আছে না, গাড়ির চাক্কা, চারদিক দিয়ে ফুলা থাকে, মাঝখান দিয়ে একদম দাবানো থাকে। একদম গোল একটা যদি চাকা হয়, এরকম যদি গোল চাকা হয়, চাকা চারদিক দিয়ে কিন্তু উঁচা থাকে, কিন্তু মাঝখান দিয়ে দাবানো থাকে। এটা কি বলবো তখন আমরা? দ্বি অবতল বলতেছে, দুই সাইড দিয়ে দ্বি অবতল, দুই সাইড দিয়ে চাপানো। কারণ যখনই এখানে হিমোগ্লোবিনটা লেগে যায়, তখন ওই নিউক্লিয়াসটা থাকে না, তখন নিউক্লিয়াসটা ওখানে রিমুভ হয়ে যায়, সরে যায়। বুঝতে পারছি? ধরো এটা একটা গোল, এরকম গোল, এই মাঝখানে এই অংশটা প্রথমে নিউক্লিয়াস থাকে, হিমোগ্লোবিন এসে যখন এখানে লেগে যায় তখন এটা একদম নিউক্লিয়াসটা চলে যায় এবং রক্তটা দেখতে একদম চ্যাপ্টানো হয়ে যায়। আমি একটু পরে চিত্রটা দেখাচ্ছি। চ্যাপ্টা, ভেরি গুড, হ্যাঁ চ্যাপ্টা বলতে পারতেছো, হ্যাঁ টুপির মতো, হ্যাঁ ও একটা ভালো বলছে, টুপির মতো অনেকটা, হ্যাঁ অনেকটা টুপির মতো, সেই টুপি জিনিসটা দেখাই দিই। আচ্ছা, তার আগে ব্লাডের ফ্লোটা একটু দেখাই দিই, ওইটা আমরা আলোচনা করব। তার আগে ব্লাডের ফ্লোটা একবার একটু দেখো। ব্লাডের ফ্লোটা দেখো। ব্লাড আমার কিভাবে আসে? আমার ব্লাড এই নিচ থেকে যায় নিম্ন মহাশিরা, আবার উপর থেকে আসে দেখো ঊর্ধ্ব মহাশিরা। নিম্ন মহাশিরা মানে শরীরের নিচের অংশ থেকে রক্তটা হাঁটে যাচ্ছে, মাথা ঘাড় কাঁধ থেকে আমার উপরের মানে ঊর্ধ্ব মহাশিরা। সো উপরের যেটা সেটাকে আমরা ঊর্ধ্ব মহাশিরা বলছি, নিচের যেটা সেটা আমরা নিম্ন মহাশিরা বলছি। উপরেরটা ঊর্ধ্ব মহাশিরা আর নিচেরটা নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা। এই রক্তটা তোমার দেখো অ্যারো চিহ্ন দিয়ে এখান দিয়ে একটা বাল্ব দিয়ে এইখানে চলে আসছে, তার মানে এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে আসছে। এটা যেহেতু ডান সাইডের রাইট অ্যাট্রিয়াম, এটা যেটা ডান সাইডের ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। তাহলে আমাকে এবার বলো, এই যে ভালভ দিয়ে আসছে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে, কোন টাইপের ভালভ দিয়ে রক্তটা এই জায়গা থেকে এই জায়গায় আসছে? এই ভালভের নাম কি? একটু আগে পড়ায় আসছি, ইভেন আমি দেখাইছিও। এবার তোমরা কমেন্টে জানাও, এটা সঠিক উত্তর পাওয়ার পরে আমি সামনে আগাবো, সুন্দর করে এটা আমি পাওয়ার পরে সামনে আগাবো। যে আমার রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে রক্তটা আমার রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, এই যাওয়ার আগে দিয়ে এখানে যে ভালভ সে ক্রস করে যায়, সে ভালভের নাম কি? ভেরি গুড, সুন্দর করে তোমরা বলতে পারছো। এটা হচ্ছে আমার ট্রাইকাসপিড। তার মানে তোমরা যেটা পড়ছো, মানে যেটা আমি পড়াইছি, এটা তোমরা সুন্দর করে বুঝতে পারছো, মনে রাখতে পারছো। প্র্যাকটিক্যালি যখন তোমাকে দেখানো হয়েছে তুমি এটা বলতে পারছো। এটা হচ্ছে ব্যাপার, যে মুখস্থ করা ছাড়াও কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে পরীক্ষার সময় আসলে তুমি পারবা। পরীক্ষা যদি আসে যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কোন কপাটিকা থাকে, বলতে পারছো ট্রাইকাসপিড। যদি আমি বলি লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কোন কপাটিকা থাকে, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কোন কপাটিকা থাকে, তাহলে এটা বলো। লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কোন কপাটিকা থাকে, দেখে এটা পারো কিনা। একটু আগে এটাও আমরা পড়ে আসছি। এখন তো সঠিক উত্তর যেভাবে দিলা যে ভাইয়া রাইট অ্যাট্রিয়াম এই সাইডে এখানে যেটা থাকে, এখানে হচ্ছে তিনটা পর্দা আলা, 1 2 3 এরকম একটা পর্দা এখানে থাকে। আর ওই জায়গায় কি লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলের দিকে যাচ্ছে, ওই পর্দাটা কেমন? বাইকাসপিড বা হ্যাঁ বাইকাসপিড। ভেরি গুড, বাইকাসপিড মানে দুইটা বাইকাসপিড। সবাই বুঝতে পারছো কিনা? তার মানে আমি ট্রাইকাসপিড পাইলাম, বাইকাসপিড পাইলাম। একটু ক্লিয়ার কিনা সবাই? হ্যাঁ মাইট্রাল, হ্যাঁ ওইটাও বলতে পারো, মাইট্রাল। ক্লিয়ার? মাইট্রাল বা বাইকাসপিড পারছো, ভেরি গুড। বুঝতে পারতেছো সবাই? তোমরা যদি বলো ভাইয়া পড়া বুঝতে পারতেছি, তাহলে আমি সামনে আগাবো।
যদি বলো ভাই এই জায়গায় এখনো বুঝতে পারি না, তাহলে আমি স্লো যাব। বুঝতে পারছো কিনা বলো? ভেরি গুড। বুঝতে পারলে বলো যে ভাই একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, ঝকঝকে ক্লিয়ার, একদম শ্যাম্পু ক্লিয়ার শ্যাম্পু, তাহলে আমি সামনের দিকে যাব। হুম হুম। তানজুর রহমান জালালি, খুব সুন্দর নাম। জি, বুঝতে পারছো। ভেরি গুড, তার মানে সবাই সুন্দর করে বুঝতে পারছো। বলো। জি ভাই, বুঝতে পারছি। আমি কি সামনে আগাবো? ভেরি গুড। এখানে অনেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, এখানে একটা বিষয়, আমরা যে রক্ত সম্বন্ধে পড়লাম, এই রক্তটা সম্বন্ধে খাতা লিখে ফেলো। এই রক্ত সম্বন্ধে সর্বপ্রথম কোন ব্যক্তি রক্ত সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করে? হেমাটোলজি, রক্ত সম্বন্ধে সর্বপ্রথম বিস্তারিত বর্ণনা করে কে? খাতা লিখে রাখো। উইলিয়াম হার্ভে। রক্ত সম্বন্ধে সর্বপ্রথম যে বিস্তারিত বর্ণনা করে তার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। সবাই নোট করতেছো? নোট করতেছো কিনা বলো। ভেরি গুড। ওকে, ভেরি গুড। আর রক্ত নিয়ে যে আমরা পড়াশোনা করতেছি না, রক্ত নিয়ে যে পড়াশোনাটা, রক্ত নিয়ে যে পড়াশোনা করা, এটাকে বলা হয় হেমাটোলজি। হেমাটোলজি, হেমাটোলজি। রক্ত নিয়ে যে পড়াশোনা, রক্ত বিষয়ক যে পড়াশোনা, সেটাকে বলা হয় হেমাটোলজি। আর এই যে হার্ট নিয়ে যে পড়াশোনা আমরা করতেছি, সেটাকে কি বলি আমরা? তোমরা সবাই পারো, সেটা হচ্ছে কার্ডিওলজি। কার্ডিওলজি, তার মানে তুমি তোমার হার্ট নিয়ে যে পড়াশোনা করতেছো সেটাকে বলতেছো কার্ডিওলজি। এই তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? উইলিয়াম হার্ভে, ভেরি গুড। ওকে, এবার বুক কেটে, ধরো হাটে কোনো সমস্যা হয়েছে, আমি বুকের মাঝখান দিয়ে কাটলাম, এটার একদম মাঝখান দিয়ে কাটলাম, কেটে হাটে যে জায়গায় সমস্যা হচ্ছে সেটা ঠিক করে দিলাম, মানে ওপেন হার্ট সার্জারি। পৃথিবীতে প্রথম ওপেন হার্ট সার্জারি করছে কে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নার্সিং বুদ্ধিবীকে আসতে পারে। প্রথম ওপেন হার্ট সার্জারি করছে জন লুইস। খাতে লিখে রাখো, ওপেন হার্ট সার্জারি মানে বুক কেটে হার্টের চিকিৎসা করছে, ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি, জন লুইস। জন লুইস, দেখছো? উইলিয়াম হার্ভে প্রথম রক্ত সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করে। হেমাটোলজি, রক্ত নিয়ে যে পড়াশোনা। কার্ডিওলজি, হার্ট রিলেটেড যে পড়াশোনা। ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম পৃথিবীতে করছে কে সফলভাবে? জন লুইস। অনেকেই ট্রাই করছে, জন লুইস সফল হয়েছে। এই কয়েকটা কিছু সুন্দর করে লিখতে পারছো? ভেরি গুড। ওকে, তোমরা এই রক্ত যখন হচ্ছে তুমি রক্ত রক্ত দিছো, কখন টেস্ট করাইছো? অবশ্যই আই থিঙ্ক করাইছো। রক্ত করানোর ফলে রক্তটাকে আমরা একটা মেশিনের মধ্যে দিয়ে ঘুরাই। যে মেশিনের মধ্যে দিয়ে রক্তকে ঘুরানো হয়, ওই মেশিনটার নাম বলতে পারবা? জাস্ট একটু বলতে পারলে হবে। রক্ত যেই মেশিনের মধ্যে দিয়ে হচ্ছে ঘুরানো হয়, রক্ত নেওয়ার পরে, রক্ত একটা টিউবের মধ্যে নেয়, নেওয়ার পরে একটা মেশিনের মধ্যে দিয়ে ঘুরায়, ওই মেশিনটার নাম কি? ওকে, অনেকে জানো। তোমাদের কয়েক সেকেন্ড পরে আসে, মানে আমি বলে দিই, সেন্ট্রিফিউগাল মেশিন। সেন্ট্রিফিউগাল মেশিন, সেন্ট্রিফিউগাল মেশিন। সেটা কি বলবো আমরা? সেন্ট্রিফিউগাল মেশিন। সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিফিউগাল মেশিন। যে মেশিনের মধ্যে দিয়ে রক্তের টিউবটা এবং ঘুরতে থাকে, ওটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল মেশিন। সেন্ট্রিফিউগাল মেশিন, ভেরি গুড, এই তো পারতেছো। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল মেশিন, সেন্ট্রিফিউগাল মেশিন। ওকে, সেন্ট্রিফিউগাল মেশিন আমরা কি করি? সেন্ট্রিফিউজ করি, কেন্দ্রীভূত করি, কেন্দ্রীভূত করি। ভেরি গুড, এই তো পারতেছো। উইলিয়াম হার্ভে কি করেছে? উইলিয়াম হার্ভে রক্ত সংবহন তন্ত্রটাকে বিস্তারিত বর্ণনা করছে।
সর্বপ্রথম এই জিনিসগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসো, এই কনসেপ্টটা অনেকের ক্লিয়ার না। কেন ক্লিয়ার না আমি একটু বলে দিই। কারণ হার্টের সাথে লাংয়ের কি সম্পর্ক এইটা অনেকে বুঝে না। হ্যাঁ, হার্টের সাথে লাংয়ের কি সম্পর্ক এটা অনেকে বুঝে না, যে ভাই হার্ট আর লাং কিভাবে কানেক্টেড, এটা কি একটা সুপার গ্লুডি লাগানো না কেমনে লাগানো, এটা কি এটা ভালো করে বুঝো কে কে, আগে বলো মানে বুঝো কে কে, আর যারা বুঝো তারা না লেখো, যারা বুঝো তারা হ্যাঁ লেখো। হার্টের সাথে ফুসফুসের সম্পর্কটা কারা ভালো করে বুঝো আর কারা ভালো করে বুঝো না, এই দুইটার ভিতরে কো রিলেশনটা একটু কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো আমি কোন লেভেলে পড়াইলে তোমরা আরো একটু সুন্দর করে বুঝতে পারবা। একটু আমাকে কমেন্টে জানাও। বুঝো না, বুঝো না, ভেরি গুড। না বুঝো, তুমি বুঝো না বলেই তো এখানে আসছো, আমি বুঝাবো, এটাই তো আমার কাজ। একদম এই না বুঝার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু না বুঝে যদি চুপ করে থাকো এটার মধ্যে দোষ আছে, যার ফলে দেখা যাবে তুমি একটা জিনিস বুঝো না, লজ্জায় বলো নাই। আমরা বিবৃনা থেকে অল টাইম আমরা স্টুডেন্টের মাঝখানে তাদের এই লজ্জা যাদের না লাগে, পড়াশোনার ক্ষেত্রে কোনো লজ্জা না ভাই, তুমি এখানে আজকে লজ্জা একটা জিনিস বলো নাই, ওইটাই পরীক্ষায় আসলো, তুমি পারলা না, তা লাভ হইলো কি? তোমার লজ্জা তো তোমাকে একদম ফিউচার ধ্বংস করে দিছে। তো এমন লজ্জা করা যাবে না যে লজ্জার কারণে ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, যে লজ্জার কারণে জ্ঞান থেকে বঞ্চিত হইতে পারো, এই লজ্জা করা যাবে না। তুমি যেটা বুঝো না তুমি সেটা বলবা যে ভাই আমি বুঝি না, যদি বুঝো তাহলে বলবো হ্যাঁ ভাই আমি বুঝি, ভেরি গুড, তবে আত্মবিশ্বাস হবে না ভাই আমি এটা বুঝি, দেখি আপনি আরেকবার বুঝান আপনার মতো করে বুঝতে পারি কিনা। সো জাস্ট তোমার জানাটা আরো বিস্তৃত হবে। আসো, আমি এখানে একটা ফ্লো চার্টের মতো করে এখানে একটা গতিবিধি আঁকি। স্বাভাবিকভাবে আমরা দেখছি কি, আমার রক্তটা নিম্ন মহাশিরা থেকে আসে, আমার রক্তটা এই ঊর্ধ্ব মহাশিরা থেকে আসে। ওকে, কি বলছি? রক্তটা আমার নিম্ন মহাশিরা থেকে আসছে, রক্তটা আমরা ঊর্ধ্ব মহাশিরা থেকে আসছে। আসার পরে এই যে ট্রাইকাসপিড আছে না, এই যে ট্রাইকাসপিড দিয়ে তারা হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকলে আসছে, তাই না? ওই যে চিত্রটা দেখো, এখান থেকে এই রক্তটা চলে যাবে ফুসফুসে। কোথায় যাবে? ফুসফুসে। এই দেখো কোথায় গেছে, এই ফুসফুসে, এখানে ফুসফুসে এখানে গেছে না, আবার এটার পেছন দিয়ে আবার দেখো এই যে এই জায়গায় রক্তটা ফুসফুসে চলে আসছে। তার মানে হার্টের কোন চেম্বার থেকে ফুসফুসে রক্ত যায়? পরীক্ষা যদি প্রশ্ন আসে হার্টের কোন চেম্বার থেকে, হার্টের কোন চেম্বার থেকে ফুসফুসে রক্ত যায়, এটা যদি পরীক্ষা আসে তুমি পারবা? হার্টের কোন চেম্বার থেকে ফুসফুসে রক্ত যায়, এটুকু তোমার কনসেপ্ট সম্পর্কটা বোঝা, এখানে প্রশ্ন কি আসবে এটুকু তো বুঝতে হবে। হার্টের কোন চেম্বার থেকে ফুসফুসে রক্ত যায় এটুকু তোমার বুঝতে হবে, কোন পরীক্ষা এটাই আসবে। বেসিক তো সিম্পল, যে আমার এখানে তোমার হচ্ছে মানে হার্ট থেকে রক্ত ফুসফুসে যায় এটুক তো, কিন্তু পরীক্ষা তার এটুক আসবে না, পরীক্ষায় আসবে হার্টের কোন চেম্বার থেকে রক্তটা ফুসফুসে যায়। বলো, হার্টের কোন চেম্বার থেকে ফুসফুসে রক্ত যায়? রাইট ভেন্ট্রিকল, ভেরি গুড। তমালিকা দাস, আফসানা ইসলাম, ভেরি গুড, ওরা খুব সুন্দর করে উত্তর দিতে পারছে। রাইট ভেন্ট্রিকল। এমডি আবু নাইম, রাইট ভেন্ট্রিকল। সিনথিয়া শ্রীনু, রাইট ভেন্ট্রিকল। সাবাস, এই তো খুব সুন্দর করে তোমরা বুঝতে পারতেছো, ভেরি গুড। নান নিলয়, ভেরি গুড, হ্যাঁ সাবাস, ও বাংলায় বলছে, কারেক্ট। রাবেয়া রাবু, রাইট ভেন্ট্রিকল। আমিনা আক্তার আফরোজা, রাইট ভেন্ট্রিকল, ভেরি গুড, ভেরি গুড, এই তো পারছো। এবার আসো, হার্টে তো রক্ত গেল, ওই তোমার ফুসফুসে রক্ত গেল, ফুসফুসে এরপরে তারা ডিফিউজ হবে, ফুসফুসে রক্তটা তোমার এই তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্ত হয়ে তোমার একদম রক্তটা পরিষ্কার হইতেছে। তার মানে রক্তটা আমার পরিষ্কার হয় কোথায়, হার্টে নাকি লাঙে? ধরো রক্ত পরিষ্কার হয় কোথায়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত তোমার অক্সিজেন অক্সিজেন মানে অক্সিজেনের সাথে মিক্স হয়, এটা কোন জায়গায়? হার্টে না হচ্ছে তোমার লাঙে? হৃৎপিণ্ডে না ফুসফুসে? রক্তটা পরিষ্কার হয় কোন জায়গায় বলো তো? ভেরি গুড, লাঙে। তখন রক্ত পরিষ্কার হচ্ছে বা ডিফিউজ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তের সাথে এক জায়গায় মিলিত হচ্ছে ফুসফুসের মধ্যে। কিন্তু রক্তটাকে পাম্প করতেছে কে? হার্ট, কারণ হার্টের মেইন কাজই শুধু পাম্প করা, আর কিচ্ছু না, পাম্প করা। রক্ত এখানে আসলো, চাপ দিয়ে সারা দেহে ছড়াইয়া দিল, এটুকু হার্টের কাজ। আর ফুসফুসের কাজ কি? সেটাকে ওই অক্সিজেন যুক্ত যে আমার বাতাসটা আছে সেটার সাথে কার্বন ডাইঅক্সাইড যে বাতাস আছে তাদের ভিতরে এক্সচেঞ্জ ঘটানো। কোথায় ঘটায়? ক্যাপিলারি নামক একটা জায়গায় ঘটায়, বা কৈশিক জালিকা যেটাকে আমরা বলি। হ্যাঁ, লাঙে, ভেরি গুড, হ্যাঁ লাঙেই তো পারতেছো। এবার রক্তের যেহেতু আমার ফুসফুসের মধ্যে আমার এখন রক্তটা চলে আসে, এবার ফুসফুস থেকে রক্তটা যাবে,
রক্তটা ঢুকলো একটা নালী দিয়ে, কিন্তু যাওয়ার সময় তারা দুইটা নালী দিয়ে যাবে। এই ফুসফুস থেকে দুইটা নালী, আবার এই ফুসফুস থেকে দুইটা নালী দিয়ে হার্টের উদ্দেশ্যে রওনা দিছে। রক্তটাকে বিশুদ্ধ করার পরে এবার হার্টের দিকে রওনা দিছে। হার্ট দূষিত রক্ত পাঠাই দিছে লাঙে, হার্ট দূষিত রক্ত, ময়লা রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাঠাই দিছে ফুসফুসে। ফুসফুস আবার তারে বিশুদ্ধ করে, তো তোমরা কি করো, ধরো তোমাদের গ্রামের বাড়িতে রোজা রমজানের দিন তোমরা এক বাড়িতে ইফতার একটা পাঠায় দাও, এক বাটি ইফতার পাঠায় দাও, সে তখন কি করে তুমি কি পাঠাইলা, ধরো তুমি ভালো ইফতারি পাঠাও নাই, যার বাসায় পাঠাইছো সে তোমাদের অনেক ভালো জানে, তারা আরো 2 বাটি পরিষ্কার করে ধুয়ে মুছে একদম ফ্রেশ করে আরো 2 বাটি তোমার জন্য ইফতার পাঠিয়ে দিছে। তুমি 1 বাটি ময়লা ইফতার পাঠাইছো, সে আরো 2 বাটি পরিষ্কার ইফতার তোমার বাসায় পাঠিয়ে দিছে, সেটা আবার হার্টে ঢুকছে। এটা হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামে। এখানেও আইসা এই যে এই ফুসফুসেরটাও লেফট অ্যাট্রিয়ামে আসে, এই ফুসফুসেরটাও লেফট অ্যাট্রিয়ামে আসে। তাইলে প্রশ্ন হচ্ছে ফুসফুস থেকে রক্ত কোন চেম্বারে আসে? পরীক্ষায় যদি আসে ফুসফুস থেকে রক্ত কোন চেম্বারে আসে? হার্টের কোন চেম্বার থেকে রক্ত যায়? রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা ফুসফুসে যাচ্ছে। আবার ফুসফুস থেকে কোন চেম্বারে? এখান থেকে রক্তটা পেছন দিয়ে এই জায়গায় আসবে, এখান থেকে ফুসফুস থেকে রক্তটা এই জায়গায় আসবে। এই জায়গাটার নাম কি বলো? এই জায়গাটার নাম কি বলো? ভেরি গুড, লেফট অ্যাট্রিয়াম। সো আমার 2টা জিনিস আমরা পাইলাম, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল দিয়ে হচ্ছে আমার মানে হার্ট থেকে ফুসফুসে রক্ত যায়, আবার ফুসফুস থেকে লেফট অ্যাট্রিয়ামে রক্তটা চলে আসে। লেফট অ্যাট্রিয়াম থেকে আমার পরে হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকলে রক্তটা যায়। এবার লেফট ভেন্ট্রিকল থেকে রক্তটা বিশুদ্ধ রক্তটা সারা দেহে ছড়ায় যায়, এটাকে বলা হয় অ্যাওর্টা। অ্যাওর্টা তার মানে লেফট ভেন্ট্রিকল থেকে রক্তটা সারা দেহে ছড়ায় যায়। যদি প্রশ্ন আসে কোন ভেন্ট্রিকল থেকে রক্ত সারা দেহে ছড়ায় যায়? লেফট ভেন্ট্রিকল থেকে। তাহলে কয়েকটা বিষয় আমরা পাইলাম। প্রথমে রাইট ভেন্ট্রিকল, এটা কি করছে? রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা ফুসফুসে গেছে। রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত কই যায়? ফুসফুসে যায়, ফুসফুসে যায়, রাইট ভেন্ট্রিকলের রক্ত ফুসফুসে যায়। এবার আসো লেফট অ্যাট্রিয়াম, ফুসফুস থেকে রক্ত এখানে আসে, ফুসফুস থেকে রক্ত আসে, ফুসফুস থেকে আসে, থেকে আসে। কয় নালী দিয়ে আসে? 4 নালী দিয়ে। এই ফুসফুস থেকে 2 নালী, এই ফুসফুস থেকে 2 নালী। এবার সারা দেহে রক্তটা যায় কোন নালী থেকে? লেফট ভেন্ট্রিকল। সারা দেহে যায়, সারা দেহে যায়। একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এই জায়গা থেকে ফুসফুসে রক্ত যাচ্ছে, রক্তটা বিশুদ্ধ হয়েছে, হওয়ার পরে এই 2 নালী দিয়ে আবার এই লেফট অ্যাট্রিয়ামে আসছে, এই জন্য বলছি লেফট অ্যাট্রিয়ামে ফুসফুস থেকে রক্তটা আসে। আর লেফট ভেন্ট্রিকল, এই যে লেফট ভেন্ট্রিকল থেকে সারা দেহে রক্তটা ছড়ায় গেছে। এইটুক বুঝছো? এখন পর্যন্ত যা যা বুঝাইছি এটুক যদি বুঝতে পারো তাহলে তুমি মোটামুটি ছোটখাটো একজন কার্ডিওলজিস্ট। তুমি হার্ট কেমনে ফাংশন করে এটা বেসিক মেকানিজম মোটামুটি তুমি বুঝছো। হ্যাঁ, এর বাইরেও তোমার সাইনোঅ্যাট্রিয়াল নড, এবি নড, হার্টের ব্লাড সাপ্লাই এগুলো আছে, বাট বেসিক মেকানিজমটা এইটাই যে রক্তটা কোন দিক দিয়ে আসে, কোন দিকে যায়, কোথা থেকে আসে, কোথায় যায়। এইটুকু তুমি একদম পানির মতো 100% ক্লিয়ার কিনা একটুকু বলো। এইটুকু পানির মতো একদম ক্লিয়ার কিনা? রক্তটা কোথ থেকে আসিয়া কোথায় গেছে এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা বলো আমাকে। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হও, আমি তাইলে হচ্ছে এই মেয়েটার ওপেন হার্ট সার্জারি করি। বলো, এই মেয়েটারকে ওপেন হার্ট সার্জারি করব? এই মেয়েটার ওপেন হার্ট সার্জারি করি। একদম ক্লিয়ার, ভেরি গুড। দেখো, অনেকে আর্টস এবং কমার্সের আছো, তারা জীবনে প্রথমবারের মতো তোমার বুকের এত জীবন শুধু ভালোবাসা দিয়েই গেছো, হ্যাঁ, কিন্তু বুকের যে হার্ট সম্বন্ধে পড়ালেখা করো নাই। প্রথমবারের মতো হার্টের মতো, কার্ডিওলজির মতো একটা টপিক তুমি প্রথমবারের মতো বুঝতেছো। তো অনেকে আশা করি একদম পানির মতো একদম ক্লিয়ার হয়ে গেছো। ভেরি গুড, হ্যাঁ, পানির মতো। আসো, সো আমি এখন উনার ওপেন হার্ট সার্জারি করব। তার এই বুক বরাবর আমি এখানে কাটবো।
এখানে থাকেন, সোজা থাকেন, এই বুক বরাবর আমি কাটবো। সো আমি বুক বরাবর কাটবো, সুন্দর করে আমি বুক বরাবর কাটা শুরু করি। আর একটু জুম করে নেই, আর একটু জুম করে নিলাম, ওকে ডান। এবার আমি এটাকে আর একটু জুম করি, এই হলো আমার হার্ট, এটা হচ্ছে আমার হার্ট। আমি হচ্ছে সবগুলো এগুলো একটু ইয়ে করে দিই, শুধু হার্টটা তোমাদের জন্য থাকুক, শুধু হার্টটা থাকুক। দেখো হার্ট থেকে যে রক্তটা আমি যদি একটু ঘুরে দেই, হার্ট থেকে যে রক্তটা তোমার ফুসফুসে আসছে, দেখো এটা ফুসফুসের মধ্যে ঢুকে গেছে, দুইটা নালি দিয়ে ঢুকছে। হার্ট থেকে রক্তটা দুইটা নালিতে ফুসফুসের মধ্যে ঢুকছে, দুই সাইড দিয়ে, মানে প্রতি সাইডে একটা করে। কিন্তু ফুসফুসের মধ্যে থেকে যখন রক্তটা আসছে তখন প্রতি সাইড থেকে দুইটা করে ঢুকছে। ফুসফুস থেকে যখন হার্টের মধ্যে ঢুকছে তখন দুইটা করে, দুইটা দিয়ে ঢুকছে। কিন্তু হার্ট থেকে যখন গেছে তখন একটা গেছে, এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, এটা গেছে। এটা অফ, আমি এবার এটা অফ করে দিলাম, শেষ। এবার আমি দিব তোমার কয়টা, প্রতি সাইডে দুইটা, প্রতি সাইডে কয়টা, দুইটা, প্রতি সাইডে কয়টা, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনো, প্রতি সাইডে কয়টা, দুইটা। তার মানে এটা ফুসফুস থেকে রক্তটা হার্টের মধ্যে ঢুকতেছে, ফুসফুস থেকে রক্তটা হার্টের মধ্যে ঢুকতেছে। আর যদি আমি আরেকটা দেই, এটা হচ্ছে হার্ট থেকে রক্তটা ফুসফুসে যাচ্ছে, নীল কালারের যেটা, এটা হচ্ছে হার্ট থেকে রক্তটা ফুসফুসে যাচ্ছে, একটা নালি দিয়ে যাচ্ছে, প্রতি সাইডে একটা নালি দিয়ে। কিন্তু যদি আমি বলি ফুসফুস থেকে রক্তটা হার্টে ঢুকে, তাহলে দুইটা নালি দিয়ে ঢুকে, এবং দুইটাই ঢুকে আমার লেফট অ্যাট্রিয়ামে। এই যে পেছনে যে চেম্বারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াম। বলো, আমি একদম মানুষের বুক কাইটটা, ওই মহিলার মেয়ের বুক কাইটটা আমি এটা দেখাইলাম, ব্যাপারটা বুঝছো? ওকে, এটাও শেষ। এবার আসো সিস্টেমিক সার্কুলেশন। এবার রক্তটা সারা দেহ থেকে, সারা দেহ থেকে রক্তটা দেখো, এই যে এই যে শিরাগুলা নীল কালারের, এই শিরাগুলা সারা দেহ থেকে রক্তটা একদম হার্টের মধ্যে ঢুকে। নিচ থেকে যেটা উঠছে এটাকে নিম্ন মহাশিরা বলে, উপর থেকে যেটা আইছে সেটাকে আমরা ঊর্ধ্ব মহাশিরা বলছি। নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা, ক্লিয়ার? এবার হার্ট তো পাম্প করে রক্ত যখন সারা দেহে পাঠায় দিবে, সারা দেহে পাঠায় দিবে, আর্চ অফ অ্যাওর্টা বলছিলাম, এই যে রক্তটা আর্চ অফ অ্যাওর্টা, যেটাকে আমি অ্যাওর্টা বলছি, এই যে এটা দিয়ে সারা দেহে রক্তটা পাঠাই দিচ্ছে। কে পাঠাই দিচ্ছে সারা দেহে রক্ত? একটু আগে পড়াইছি, বলো কে পাঠাই দিচ্ছে? লেফট সাইডের ভেন্ট্রিকল, যেটা শক্তি বেশি, ও এই অ্যাওর্টা দিয়ে সারা দেহে রক্ত পাঠিয়ে দিছে, ক্লিয়ার? ও সারা দেহে রক্ত সুন্দর করে পাঠিয়ে দিছে, সারা দেহে রক্ত পাঠিয়ে দিছে। এগুলো সব লালগুলা আমার ধমনী। যারা জীবনে প্রথমবারের মতো দেখতেছো, এইগুলা একদম কমপ্লিকেট, মানে এইগুলা বুঝতে পারলে পরীক্ষায় এই টাইপের যে প্রশ্নে আসুক না কেন তুমি সব পারবা। কারণ কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার না করো, তোমার হাত কেমনে কাজ না করে, তাহলে তুমি কিসের শিক্ষিত হইলা? তুমি কেমনে নিজের একটা মিনিমাম ইন্টার পাস দাবি করো? তুমি নিজের কেমনে একজন নার্স দাবি করো যদি তুমি তোমার হার্ট কাজ করে কেমনে এটুকু না বুঝো? তোমার হার্ট থেকে রক্তটা কয় নালি দিয়ে যায় আর হার্টের মধ্যে কয় নালি দিয়ে ঢুকে, এটা যদি তুমি না বুঝো, কেমনে তুমি নিজের একজন নার্স হিসাবে, নার্সিং অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসাবে দাবি করো? হইলো কিছু? ভেরি গুড। সো মোটামুটি আমরা এখান থেকে আমাদের বেসিক যে জিনিসটা, সেটা আমরা খুব সুন্দর করে বুঝে গেলাম। আমরা আরেকটা জিনিস যদি একটু বুঝতে চাই, এই যে আমরা অংশটা দেখলাম না, তারপর এটা হচ্ছে কি আমার ফুসফুস। তোমরা কি জানো এই যে স্টেথোস্কোপ যে আমরা কানের মধ্যে দিয়ে ঢুকে শুনাই, এটা কেন আবিষ্কার হয়েছে? এটা তো জানো যে মহিলা মানুষ, ডাক্তাররা মহিলা মানুষের বুকের মধ্যে কান রেখে শোনাটা খুবই একটা অকওয়ার্ড বা একটা বিশ্রী সিচুয়েশন হয়, এই জন্য একটা পাইপ দিয়ে দিছে যাতে ওইখানে শোনা যায়। এখন আমরা নারী পুরুষ সবাই কিন্তু স্টেথোস্কোপ দিয়ে শুনে, যাতে স্পষ্টভাবে শুনতে পারি। তো এটাও একটা মহিলার মানে ফুসফুস, যেহেতু মহিলার ফুসফুস সিগারেট টিগারেট খায় না, এই জন্য একদম পিঙ্ক কালারের আছে, একদম পিঙ্ক কালার আছে। যদি এটা সিগারেট খাইতো, আজকাল তো অনেকে আবার সিগারেট টিগারেট খায়, তখন দেখা যাবে তাদের এটা কি হয়ে যাবে, কালসে হয়ে যাবে। তাহলে আমাদের ফুসফুস কয়টা থাকতেছে? আমাদের ফুসফুস কিন্তু আমার দুইটা থাকতেছে। সো আমাদের এই মডেলও আছে, আবার আমাদের এই অ্যানাটমিকের এই মডেলও আছে। তুমি যখন এগুলো দিয়ে দিয়ে তোমাকে পড়ানো হবে, দেখো এগুলো তো এই টপিক, এই ক্লাসগুলো কি, ক্লাসগুলো তোমাকে দেখানো যে পড়াশোনাটা কত আনন্দদায়ক ভাবে করা যায়, কত রিসোর্স ইউজ করে করানো যায়। তোমাদের এরকম প্রত্যেকটা টপিকের উপরে তো বিভিন্ন সুন্দর করে আলাদা আলাদা টপিক ভিত্তিক ক্লাস হবেই।
তোমার ফুসফুসের উপরে আলাদা ক্লাস হবে, হার্টের উপরে আলাদা তোমার ভাইয়ারা ক্লাস নেবে, সবগুলোর উপরে আলাদা আলাদা পার্ট বাই পার্ট ক্লাস হবে। বাট এই ক্লাসগুলো মানে কি একটা কম্বাইন্ড ক্লাস, যে ক্লাসে তুমি বুঝতে পারবে আসলে নার্সিং এর জন্য পড়াশোনাটা কত রিসোর্সফুল ভাবে বিবিএর সাথে তুমি করতে পারো, তোমার পড়াশোনাটা কত হৃদয়ঙ্গম হইতে পারে, এই ব্যাপারগুলো তো তোমাকে সুন্দর করে বোঝানো। ক্লিয়ার? ওকে, এই তো বুঝতে পারছো, এই তো। হ্যাঁ, অনেক অনেকে অনেকে সিগারেট টিকেট খাই না, একদম কালো করে ফেলে। চলে আসো। তার মানে আমরা হার্টের যে বেসিক মেকানিজমটা, এই বেসিক মেকানিজমটা তোমরা সুন্দর করে বুঝতে পারছো, রাইট? হার্টের যে বেসিক মেকানিজমটা, এইটা সুন্দর করে তোমরা বুঝতে পারছো। এটা অনেক কিছু আছে, এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে পড়াবো। ধরো আমরা লিম্ফেটিক সিস্টেম কিভাবে কাজ করে, আমরা লিম্ফেটিক সিস্টেমটা সুন্দর করে দেখাবো, যে তোমার এই যে থাইরয়েড গ্ল্যান্ড, তোমার টনসিল, অনেকে টনসিল ফুলে যায় না, তোমাদের ঠান্ডা লাগলে টনসিল ফুলে যায়, কেন ফুলে যায়, কিভাবে ফুলে যায়, তোমার যে স্প্লিন গুলো আছে, তোমার যে থাইমাস আছে, এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড গুলো আছে, সেগুলো কি ইস্যু হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ক্রমান্বয়ে পড়বো। তারপরে অনেকের মেয়েদের হরমোনাল অনেক সমস্যা থাকে, হরমোন যে আমার থাইরয়েড গ্ল্যান্ড, কখন আমরা সেটাকে হচ্ছে হাইপোথাইরয়েডিজম বলি, কখন আমরা হাইপারথাইরয়েডিজম বলি, এই আমার থাইরয়েড গ্ল্যান্ডের মেকানিজমটা কিভাবে কাজ করে, কোন জায়গায় থাকে, লোকেশন কি, এটার অপারেশন কি, আমার যে প্যানক্রিয়াস আছে, অগ্নাশয় আছে, অগ্নাশয় কিভাবে আমার গঠিত হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা পড়বো। আমরা টোটালি নার্ভাস সিস্টেমের যে ব্যাপারগুলো, যে টোটাল হোল বডিতে নার্ভাস সিস্টেমগুলো কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, ব্রেনের মধ্যে স্পাইনাল কর্ড কোনটা হচ্ছে আমার পেরিফেরাল দিকে যায়, দূরে যায়, হাতে তুমি একটা কিছু ধরলে কেমনে বুঝো, সেন্সেশন গুলো কিভাবে যাচ্ছে, এই জায়গায় যদি আহত হয় তখন তোমার কি হবে, এই জায়গায় যদি হাত কেটে যায় তখন তুমি সেন্স পাবা কিনা, অনেক সময় হাত জিনজিন করে, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে হাত একদম ধরে যায়, কেন ধরে যায়, এই ব্যাপারগুলো আমরা ক্লাসে সুন্দর করে এক এক করে পড়বো। তার মানে বুঝতে পারতো সেগুলো কত মজার মজার জিনিস, কত সুন্দর করে পড়ানো যায়। ফিমেলের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গান দেখো, ইউটেরাসটা কিভাবে তোমার গঠন হয়, সেখানে ওভারিটা কিভাবে থাকে, বাচ্চা এটার ভিতরে কিভাবে বড় হয়, প্লাসেন্টা কিভাবে বড় হয়, এখানে প্লাসেন্টার মধ্যে আস্তে আস্তে এটা ডেভেলপমেন্টটা কিভাবে হয়, ফ্লোপিয়ান টিউবটা এখানে কিভাবে গঠন করে, ফ্লোপিয়ান টিউবের গঠন সেখানে আমার মানে প্রত্যেকটা এন্ডোমেট্রিওসিস কিভাবে হয়, এন্ডোমেট্রিয়াম কিভাবে থাকে, তারপর হচ্ছে বাচ্চাদের হচ্ছে ল্যাকটেটিং মাদারের জন্য তাদের ব্রেস্টের মধ্যে কিভাবে হচ্ছে আমার এই ডাক্টগুলো একসাথে চলে আসে। কারণ নর্মালি যখন একটা মা প্রেগনেন্ট হয় তখনই কেন শুধুমাত্র ল্যাকটেটিং হয়, অন্য সময় কেন হচ্ছে আমার ওই ল্যাকটেটিং নর্মালি থাকে না সাধারণভাবে, তারপরে কেন 45-এর পরে গিয়ে মানুষ আর প্রেগনেন্ট হইতে নর্মালি পারে না, কেন মেনোপজে চলে যায়, তারপর একটা নির্দিষ্ট এজের পরে কেন হচ্ছে মানুষের মেনস্ট্রুয়েশন হয়, মাসিক কেন তার পরে শুরু হয়, এই ব্যাপারগুলো যখন অ্যানাটমিক্যালি এইভাবে ধরে ধরে তোমাকে পড়ানো হবে, আই থিঙ্ক ডেফিনেটলি তোমার নার্স অ্যাজ এ নার্স হওয়া সর্বোচ্চ যোগ্যতা অর্জন করবা। নার্সিং এ এমসিকিউ যেগুলো আসবে সেগুলো তুমি বেশিরভাগের না মুখস্থ করেই জাস্ট এই ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে তুমি করতে পারো, তোমার ওই ক্লাস থেকে সব সুন্দর করে কভার হয়ে যাবে। আই বিলিভ দ্যাট এইভাবে কিন্তু কন্টেন্টগুলো সাজানো গুছানো। এটু কি বুঝতে পারছো? সব রিসোর্স এভাবেই সাজানো, শুধু এই অঙ্গ এটা না, তোমার এইবারে প্যাটের মধ্যে যেই তোমার অঙ্গগুলো আছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, তোমার লিভার, তোমার যে গল ব্লাডার, এগুলো কিভাবে থাকে তোমার সামনে থেকে তুমি দেখো, পিছন থেকে দেখো, তোমাকে একদম 3D অ্যানিমেশন দিয়ে তোমার আলটিমেটলি প্রত্যেকটা কনসেপ্ট একদম যাতে ক্লিয়ার করা যায়। তোমার অনেকের দেখবে যে গ্যাস্ট্রিকের সময় উপর দিকে মানে মানে টক ডেকুর আসে, কেন আসে, জার যেটাকে আমরা বলি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা যখন গ্যাস্ট্রোএন্টারোলজি পড়বো সুন্দর করে এটাকে আমরা তোমাদেরকে সুন্দর করে পড়াই দিব। আর এছাড়া তো তোমরা কঙ্কাল যন্ত্র মোটামুটি তোমরা কম বেশি সম্বন্ধে জানো, এই আমরা প্রত্যেকটা ধরে ধরে দেখায় দেখায় আমরা শেখাবো। ইভেন এখানে যদি তোমাকে আমি দেখাই, আমাদের এখানে আলাদা করে হচ্ছে শুধু কঙ্কালেরই মডেল আছে, আলাদা করে শুধু কঙ্কালের মডেল। এই দেখো, তোমাদের যখন কঙ্কাল তন্ত্র অধ্যায় আমরা সুন্দর করে দেখাবো তখন এই কঙ্কাল মডেলের প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট ধরে ধরে তোমাদেরকে সুন্দর করে দেখাবো। বুঝতে পারছো? তাহলে আশা করা যায় এভাবে যদি তুমি প্রত্যেকটা বিষয় তোমাকে সুন্দর করে বিভিন্ন তোমার পড়ায় দেয়, তাহলে কি তোমার কোনো টপিকে আর কোনো জ্ঞান থাকার কথা? তোমার কনসেপ্ট যদি প্রত্যেকটা বিষয় ভাবে ক্লিয়ার হয়ে যায়, কোনো বিষয় কি আর তোমার জ্ঞান থাকার কথা? আজকে মূলত এটাই ছিল যে তোমাকে এইটুকু দেখায় দেওয়া যে তোমার দ্বারাও সম্ভব, তুমিও যদি সুন্দর করে গুছায়া পড়তে পারো তোমার পক্ষেও সরকারি নার্সিং এ চান্স পাওয়া সম্ভব। তুমি যদি একটা রাইট রিসোর্সে তুমি পড়াশোনা করতে পারো তোমাকে দিয়েও সম্ভব। এটা আমার একটা মেইন উদ্দেশ্য ছিল আজকে ক্লাসে, যেটা আমি আজকে তোমাদেরকে দেখানোর ট্রাই করেছি। দেখছে ভাইয়া এটা কার কঙ্কাল? এটা ভূতের কঙ্কাল, এটা ভূতের কঙ্কাল। আচ্ছা, খুব সুন্দর একটা জিনিস পরীক্ষায় আসে তোমাদের তো, তোমরা কি জানো যে তোমার হচ্ছে
এগুলো তো তোমাদের বইয়ের জিনিস, তাই না? এগুলো বই না, ছোটকালে পড়ছো না যে রক্তকে আমার কিভাবে ভাগ করে? রক্তকে আমার রক্ত রসে ভাগ করে, রক্ত কণিকায় ভাগ করে। কণিকা তিনটা, আরবিসি, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। এগুলো কেতাবি বিদ্যা, এগুলা কেতাবি বিদ্যা। এগুলা তোমাদের ক্লাসে ভাইয়ারা সুন্দর করে এগুলা সব ধরে 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 এগুলো সব পড়াবে। তুমি যে পারো পড়াশোনা যে এত সুন্দর করে এত রিসোর্স ইউজ করে করা যায়, এগুলো আমি দেখানো, কারণ এগুলো তো ভাইয়ারা সুন্দর করে পড়াবে। এগুলা ভাইয়ারা একদম ধরে ধরে, এই দেখো কত সুন্দর করে প্লাজমা, সিরাম কেন পার্থক্য হয়েছে, এগুলা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে ধরে। তারপরে তোমার ডব্লিউবিসি, আরবিসি, এগুলার গঠনগুলো পার্ট বাই পার্ট পড়ানো। ডব্লিউবিসি আবার কণিকার গুলো আর কয়টা ভাগে ভাগ করা যায়, সেগুলো তোমার কতটুকু থাকে, কোনটা সাইজ কেমন, কোনটার ফাংশন কি, আবার আলাদা করে করে দেওয়া। শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সব আলাদা করে দেওয়া, প্রত্যেকটা জিনিস। এইভাবে তোমাদের রিসোর্স গুলো কিন্তু সুন্দর করে বিবিএনার বইয়ের মধ্যে গুছানো আছে, ক্লাসের স্লাইডে গুছানো আছে। যখন ভাইয়ারা যে স্লাইডটা যেভাবে পড়াবে এইভাবে যদি তুমি শেষ করতে পারো ভাই, এর বাইরে কোনো প্রশ্ন নার্সিং ভর্তি পরীক্ষা আসবে না। আমরা এই বছর নার্সিং ভর্তি পরে দেখাইছিলাম বিবিএনার ক্লাস এক্সাম স্লাইড বই থেকে আমাদের শতভাগ কমন আসছে, শুধু বই থেকে না, ক্লাস এক্সাম স্লাইড সবগুলো মিলিয়ে কমন কম্বাইন ভাবে আমাকে শতভাগ কমন। শতভাগ কমন কি মেইন বই, তার মানে কি আমরা পুরো মেইন বই স্টুডেন্টে পড়াই দিছি, গুরুত্বপূর্ণ গুলো আগে পড়ায়া, সেই জন্য কমন আসবেই স্বাভাবিকভাবে। ব্যাপারটা বুঝতে পারছো? হিউজ হিউজ কন্টেন্ট তোমাদের জন্য গুছানো গাছানো আছে, এ টু জেড। এই সব জিনিসগুলো বাবা তোমাদের জন্য, আমাদের বায়োলজির জন্য 3 জন টিচার, তোমাদের সাবিত ভাইয়া, তারপরে হচ্ছে তোমাদের এই তোমাদের হিমেল ভাইয়া, ব্যাকআপ হিসাবে আমি আছি। সো 3 জন শুধু বায়োলজি পড়াবে, একজন না, 3 জন শুধু বায়োলজি পড়াবে, 3 জন বায়োলজি পড়াবে। তো তোমার আর এই মানে কোন প্যারা নাই। সাধারণ বিজ্ঞান 3 জন টিচার, এই তোমার সাবিত ভাইয়া, হিমেল ভাইয়া আর হচ্ছে আমি আছি, তো টেনশনে কিছু নাই। আবার সাধারণ বিজ্ঞানেরও পার্ট আছে, সাধারণ বিজ্ঞানের যে পার্টটা ফিজিক্স টাইপের, সেগুলো আবার পলাশ ভাইয়া পড়াচ্ছে, আবার ফারহান ভাইয়া পড়াচ্ছে, সব এমনি কভার হয়ে যাচ্ছে। সো বিবিএনে তুমি এগুলো সব একদম ম্যাক্সিমাম লেভেলে পাইতেছো। তোমার নার্সিং ভর্তি হওয়ার জন্য যা লাগে ভাই, মোর দ্যান এনাফ, বিবিএনে তুমি মোর দ্যান এনাফ পাবা ইনশাল্লাহ। তো আজকের মেইন যে আমার উদ্দেশ্য ছিল যে তুমি নার্সিং এর যে পড়াটা, এটা যদি কনসেপ্ট ধরে ধরে পড়তে পারো, তোমার পরীক্ষার সময় মুখস্থ নির্ভরতা কমে এসে তুমি ঠান্ডা মাথায় ম্যাক্সিমাম প্রশ্ন দাগায়া চান্স পাইতে পারো। এই দুঃখ বিশ্বাস হয় যে না, আমি কনসেপ্ট ধরে ধরে যদি পড়ি, জাস্ট জাস্ট মানে কি বলে, আমি যদি তোমার রিডিং পড়াইলাম, স্লাইড ধরে ধরে পড়াইলাম, হ্যাঁ ধরো আমি কেমনে পড়াইলাম এভাবে, এটাকে আদৌ পড়া, আমি যদি তোমার কনসেপ্ট ধরে ধরে না বুঝাইতাম, আমি পড়াইতাম রিড পেরিকার্ডিয়াম নামক দ্বিস্তরী আবরণ দ্বারা বেষ্টিত, তন্তুময় পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম, তন্তুময় সুতার মতো, সেরাস হচ্ছে তোমার নরম তরম, সেরাস পেরিকার্ডিয়াম 2 স্তরে বিভক্ত, প্যারাইটাল, ভিসেরাল, বাইরের দিকে থাকে প্যারাইটাল, ভিতরের দিকে ভিসেরাল, ভিতরে ভিসেরাল। এটা তো একটা রিডিং হয়ে যায়, এটা তো তুমি নিজে রিডিং করতে পারো, এটা তো টিচার লাগে না। তোমার লাগবে কনসেপ্ট গুলো টিচার নিজে আগে ক্লিয়ার কিনা, তখন টিচার যদি তোমার ক্লিয়ার করে দিতে পারে, ওইটা তোমার দরকার। টিচারের ক্লিয়ার কনসেপ্টটা তুমি 1 ঘন্টার মধ্যে নিয়ে বাকি সারাদিন ওই টপিকটা নিজের মতো করে সুন্দর করে পড়বা, তখন যা তুমি চান্স পাবা। টিচার রিডিং পড়া দিলে তোমার তো লাভ হলো না, টিচার রিডিং পড়তে বছরের পর বছর পড়ে পড়ে টিচারের লাভ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? টিচার যদি রিডিং পড়া, তোমার লাভ কি? তুমি রিডিং করতে হবে, তোমার পড়তে হবে, তোমার ভালো পড়তে হবে। টিচার রিডিং পড়ে স্লাইড ধরে ধরে পড়া, এটা কোনো কাজ না। তোমার টিচার একদম কনসেপ্ট ধরে ধরে পার্ট বাই পার্ট ভিজুয়ালি তোমাদের দেখাইতে হবে। আমি এবার সুখবর দিচ্ছি, এবার তোমাদের ফার্স্ট টাইমার ব্যাচ, সেকেন্ড টাইমার ব্যাচের সামনে যে ক্লাসগুলো আছে, এই অনেকগুলো ক্লাসে আমি ইনশাল্লাহ আমাকে পাবা। আমি ব্যস্ত ছিলাম, সো ইনশাল্লাহ এখন আমার আর তেমন ব্যস্ততা নাই, তোমাদের আমি সময় দিব। আমি আই হ্যাভ দ্যাট কমিটমেন্ট যে আমি ইনশাল্লাহ তোমাদেরকে সময় দিব। তোমাদের বায়োলজি যে ক্লাস হবে, সাধারণ বিজ্ঞান কাদের, বিএসসি ডিপ্লোমা যাদের সাধারণ বিজ্ঞান, তবে কিছু টপিকের ক্লাস বিএসসি ডিপ্লোমা মিডিয়ারি সবারই কমন, যেমন হার্টের এই বিষয়টা, এই মেকানিজমটা সবারই দরকার, এটা সবারই আসে। এখান থেকে তুমি যদি কোন দা থেকে কোথায় যায় না যায় এটুকু না বুঝো, তাহলে তুমি নার্স হইতে পারবা না। মানে তুমি নার্স হওয়ার যোগ্য না, তুমি এমনি তো পারবা না, এটা তোমার বোঝা দরকার। আজকে বুঝছো, এখন তুমি বলতে পারো যে না, আমি মানুষের হার্ট কিভাবে কাজ করে আমি ডাক্তার তামিম স্যারের কাছ থেকে আমি এটা শিখছি। এই যে তুমি একটা মানে বলতে পারো যে আমি এটা শিখছি, আমি এটা জানি হার্ট কেমনে কাজ করে, হার্টের রক্ত কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, কই যায়, কেমনে আসে, আমি এটা জানি। এই যে নিজের একটা মানে কি বলে একটা গর্বের জায়গাটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ঠিক আছে? ক্লিয়ার? নাইস। আচ্ছা, এবার আমাকে বলো, আমি কয়েকটা বিষয় একটু সামারাইজ করে দিই। আজকের আমাদের এই ক্লাসটা ছিল এক্স্যাক্টলি বিব্রেনারে আমাদের টপিক ভিত্তিক ভাবে কিভাবে আমাদের ভাইয়ারা পড়াবে,
সামনের দিকে আমাদের কিভাবে মাল্টিপল রিসোর্স ইউজ করে ভাইয়েরা তোমাদেরকে পড়াবে সেই ব্যাপারগুলো নিয়ে তোমাদের আজকে বললাম। আমাদের কিভাবে একটা সুন্দর প্রিপারেশন নিতে পারো সেই ব্যাপারে তোমাদেরকে ছোটখাটো গাইডলাইন দেওয়ার ট্রাই করলাম। সেকেন্ডলি আমাদের 7 তারিখ থেকে আমাদের ফার্স্ট টাইমার ব্যাচের আমাদের অফিসিয়াল ক্লাস শুরু হবে 7 তারিখ। এখন পর্যন্ত যারা ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে তুমি বসে থাকবা না, ভর্তি হলে তুমি কিন্তু মানে চাপের মধ্যে পড়বা। চাপের মধ্যে তোমার পড়া দিমু, পড়া ধরবো। সো ভর্তি হওয়া মাত্র তুমি চাপে পড়ে যাবা। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এটা চালু করতেছি। ইভেন আমাদের কয়েকটা এক্সাম নিব, যাতে এক্সাম নিলে তোমরা পার্টিসিপেট করলে তোমরা বুঝতে পারো যে না তোমরা পড়াশোনার মধ্যে আসো। সেকেন্ডলি তোমাদের যে কোনো বিষয়ে হেল্পের জন্য আমাদের অ্যাডভাইজার টিম আছে, মডারেটর টিম আছে, আমাদের বিবিএসটারা আছে, সবাই তোমাদের হেল্প করবে। তুমি কখনোই বিব্রেনারের সাথে যুক্ত হয়ে কখনোই এমন হবে না তুমি একা ফিল করার স্কোপ নাই। তোমার জন্য কখনো না কখনো আমাদের কোনো না কোনো স্টাফ থাকবেই তোমাকে হেল্প করার জন্য। টেনশনে কিছু নাই, সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহায়তা করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, কারো কি কোনো আলাদা কোনো প্রশ্ন আছে? আমরা আর দীর্ঘায়িত করবো না, প্রায় 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। তার মানে কি ফেসবুকে যত কম থাকবা তত ভালো। সুন্দর করে এখন যাবা, এখন গিয়ে যে মানে এই তো এখন তো তুমি ধরো হাট পড়লা, হৃদপিণ্ড পড়লা, তুমি এবার সুন্দর করে অধ্যায়টা একটু করে রিডিং দাও, অধ্যায়টা একটু একটু করে রিডিং দাও, একটু করে নিজে পড়ো। ফেসবুকে আর কোনো কাজ নাই, ঠিক আছে? আর কোনো কাজ নাই তোমার ফেসবুকে, মানে আর কোনো কাজ নাই। এখন অনেকক্ষণ ক্লাস করলাম, যাই একটু রিলস দেখি, না, দরকার নাই। ক্লাস শেষ, এখনই বের হয়ে যাও। এই যে এখন আমার এই লাইভও শেষ, এখনই বের হয়ে যাও। বের হয়ে মোবাইল বন্ধ, মোবাইল একটু 2 মিনিট হাতে রাখো, দেখবা যে আধা ঘন্টা নাই হয়ে যাবে। মোবাইলটা এই যে এখন ক্লাসটা অফ করে সুন্দর করে বের হয়ে যাও, বের হয়ে মোবাইলটা দূরে রেখে পড়তে বসো। 2 ঘন্টা পড়ে এসে আবার মোবাইল হাতে নিও, সমস্যা নাই। বাট এখন এটা অফ করে যাও, দেখা যাক তুমি আমার এই কথাটা ফলো করো, যে কয়জন এটা ফলো করে এটা জানাবা, কে কে এটা ফলো করছে এটা আমাকে জানাবা। এখন এখনই মোবাইলটা রাখবা, মোবাইল রেখে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পড়ে আইসা আবার মোবাইল ধরে জানাবা যে ভাই আমি 1 ঘন্টা পড়ে আসছি। এই মানে গ্রুপে, বিবিএনের গ্রুপে পোস্ট দিয়ে জানাও। ভাই এটা ফেসবুকে যদি কোনো ধরো কোনো কোর্স যদি ফেসবুকে চলে, ওইটা আর কোর্স থাকে না, ওইটা সময় নষ্টের কারখানা হয়ে যায়। কারণ স্টুডেন্ট নিজেটা নিজের কন্ট্রোল করতে পারে না। তুমি তোমার নিজেরে ভালো বুঝো, তুমি নিজেরে কতটুকু কন্ট্রোল করতে পারো। জীবনে অনেক কাজে তুমি নিজের কন্ট্রোল করতে পারো না, আর সেখানে ফেসবুক তো পুরো সুপার অ্যাডিকটিভ একটা জিনিস। ক্লিয়ার? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ আমি ভর্তি হয়েছি, যারা ভর্তি হয়েছো ওয়েলকাম, ওয়েলকাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। দ্রুত লাইভ শেষ করে সুন্দর করে এখনই অফ করে যে কোনো একটা অধ্যায় 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে এসে জানাবা। বই কবে পাবো ভাইয়া? ইনশাল্লাহ বললাম না, এই মানে সেপ্টেম্বর মাসের মাঝামাঝির মধ্যে ইনশাল্লাহ সবাই মোটামুটি পেয়ে যাবে। ও আচ্ছা দাদা, আরো আগে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, দ্রুত পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, টি শার্ট, গিফট সামগ্রী এগুলো এখন আমাদের আরো গিফট সামগ্রীও আছে, টি শার্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু কষ্ট, আমরা এর জন্য সরি ভাই। কারণ হচ্ছে আমরা ট্রাই করছি, কারণ আমাদের টিচাররা ট্রাই করছে। ফোন থেকে আসলে প্যারা হয়ে যায়, বই থাকলে একটা আত্মবিশ্বাস হয়। সো এটাই পেয়ে যাবা ইনশাল্লাহ। সর্বোচ্চ মানে কি বলে যে মানে অনেকেই তো আগামী 4-5 দিনের মধ্যে পাবে, যাদের একটু দূর দূরান্তে তাদের আর বেশি সময় লাগবে, 2-3 দিন বেশি সময় লাগবে। তো আশা করা যায় তুমি সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে সবাই টেবিলে, বিব্রেনারের যত স্টুডেন্ট, শত শত স্টুডেন্ট, যত স্টুডেন্ট সবাই টেবিলে বিব্রেনারের বই থাকবে, সবাই টেবিলে বিব্রেনারের বই থাকবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমরা শেষ করে দিই, সবাই বের হয়ে পড়তে যাও।